ভাই আপনি মিউট করে দেন আমাকে, একটু পরে আমি মিউট করে ফেলবো আমাকে। ওকে আচ্ছা ওকে, তো জাহিদ ভাই আর আমি এই মুহূর্তে আনমিউটেড কন্ডিশনে আছি। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে যে জয়েন করতে পারছি এত ব্যস্ততার মাঝেও। আর আজকে শুক্রবার, তারপরে সবাই কাজের পরে এই সেশনটাতে জয়েন করছে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। সো আজকের প্রেজেন্টেশনে আসলে প্রেজেন্টার আমরা দুইজন, বাট মেইন প্রেজেন্টার হলো জাহিদ ভাই, আমাদের আনোয়ার জাহিদ ভাই। সে একটু পরে আমি তাকে হ্যান্ড ওভার করবো। তো আমাদের টোটাল ইটা হবে, স্কেজুয়ালটা হবে এই 1 আওয়ার সেশনের। জাহিদ ভাই আমাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ওভারভিউ দিবে। এটার মাধ্যমে আমরা দেখতে পারবো, কারণ আসলে বেগবিসির সবাই কম বেশি প্রফেশনাল, আর নতুন যারা স্টুডেন্টস আছে, যারা আপকামিং প্রফেশনালস আই উইল সে ইন ডিফারেন্ট সেক্টরস। সো আশা করি এই জাহিদ ভাইয়ের প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কি করি এটার একটা হাই লেভেল আইডিয়া তারা পাবে, এবং এর মধ্যে তারা নতুন কোনো অপরচুনিটি ও খুঁজে পাবে, এটা আমাদের বিশ্বাস। আর যখন জাহিদ ভাইয়ের শেষ হবে সেশনটা, তারপরে আমি চেষ্টা করব যারা পটেনশিয়াল পিএমপি ক্যান্ডিডেট আছে, যারা পিএমপি দিতে চায় এই বছর কিংবা নেক্সট 1 or 2 ইয়ার্সে, তাদের জন্য একটা হাই লেভেল আইডিয়া দেব, যেটার মাধ্যমে তারা স্টার্টিং ফ্রম অ্যাপ্লিকেশন টিল পিএমপি সাকসেসফুল অ্যাজ এ পিএমপি সার্টিফাইড, এটার জন্য তাদের কি করতে হবে আর কি কি জিনিস ওটার ভিতরে আছে যেটা তাদের জানা দরকার, এবং আশা করি এটার মাধ্যমে তারা কিছু টাইম সেভ করতে পারবে। এরই একটা হাই লেভেল আইডিয়া আমার প্রেজেন্টেশনে থাকবে। সো অল টুগেদার জাহিদ ভাই আর মাইসেলফ আমরা 1 ঘন্টার মতো সময় নিব। এরপরে আপনাদের সবার জন্য ফ্লোর ওপেন থাকবে কোশ্চেন আনসার করার জন্য। যার যার কোশ্চেন থাকবে থ্রু আউট দ্য প্রেজেন্টেশন, রিকোয়েস্ট করব আপনারা একটু নোট করে রাখবেন। আর 1 বাই 1 হ্যান্ডস আপ করলে এখানে সেখান থেকে আমরা কোশ্চেন আনসার গুলো চেষ্টা করব। এবং সময় স্বল্পতায় কোনো কারণে যদি আমরা সব আনসার নাও দিতে পারি, বা এমন হয় যে সেশন শেষ হয়ে গেছে তারপরে কোশ্চেন আছে, আমাদেরকে ইমেইল করলে হবে আমার কাছে। আমার কাছে জানাইলে তখন আমরা সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। আর শুধুমাত্র এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সেশন দিয়ে আমরা এই প্রজেক্ট ম্যানেজমেন্টের যে একটা আমাদের কমিউনিটির মধ্যে একটা হেল্প করার চেষ্টা করতেছি, যাতে সবাই আমরা একসাথে সামনে এগিয়ে যেতে পারি, এটা শুধুমাত্র এই 1-1.5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ না, এটা ওপেন ফর অল দ্য টাইম। সো এটা আমাদের মেসেজ টু অল অফ ইউ। সো আমি এখন জাহিদ ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করবো। জাহিদ ভাই প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমি যে খুব একটা বেশি জানি তা না, যেটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করব। আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে শেষের দিকে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বিরাট সাবজেক্ট, মানে even it is not a rocket science, but it is a huge topic. So within 1 hour or 1 day আসলে তেমন কিছুই বলা যায় না, তেমন কিছুই ডিসকাস করা যায় না, কিন্তু আমি চেষ্টা করব আজকে কি পয়েন্ট গুলা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি আমার স্লাইড গুলা একটু শেয়ার করি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন এখন? ওকে, so let me introduce myself first. আমি কানাডাতে আসার আগে বাংলাদেশে একটা কনসালটেন্সি, আমার চাকরি জীবনের প্রথম চাকরি কনসালটেন্সি হিসেবে। তারপরে আমি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি আরো 5 বছর চাকরি করি। তারপরে কানাডাতে আসি, কানাডাতে এসে কিছুদিন এদিক সেদিক করে চাকরিটা কি পেলাম না, পরে আমেরিকাতে চলে যাই। আমেরিকাতে একটা চাকরি পাই সিটি অফ ফিনিক্সে। তারপর আমেরিকাতে ওখানে প্রায় 6 বছর ছিলাম। তারপর আবার because of family reason I had to come back to Canada. আমি এমএকে তারপরে চাকরি নেই, এমএকে 3 বছর, সিসপ্যানে আসি, তারপরে সিসপ্যানে আরো 3 বছর। তো ফাইনালি গত অলমোস্ট 3 ইয়ার্স ago আমি ট্রান্সলিংকে জয়েন করি। এখন আমি আসি BC র্যাপিড ট্রানজিট অথরিটি।
there is two subsidized company under TransLink. One is CMBC and another one is BCRTC. So I work for the BCRTC, which is dealing mainly the SkyTrain related projects. তো আমি আসছি আজ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসাবে most of my work here in North America related to project management. So and mainly as a project management consultant or a specialist. Also, I do teach in a local college part-time, maybe 1 week a month, something like that, in Barnaby. I teach 3 different kind of courses over there. One is Project Management 101, another one is Construction Contracts and Law, another one is Project Planning, Scheduling and Control. I'll go to the next slide. So project management, what is project management? So I think all we know that what is the project management, because we are all professional here. So project management is a set of skill, tools, and process in order to deliver your project in time, within cost, within the scope of the project. In a very broad sense, this is the goal of the project management. You have to complete your project within your time, within your scope, within your cost, within your budget. But the Project Management Institute, PMI, they have a set of rules, a set of guidelines, how we can manage the project management. So this set of guidelines, the project management identifies 9 topic areas: scope, integration, time, cost, quality, human resources, communication, risk, and procurement. These are the 5 different areas of project management we need to manage in the project management field. So that's the guideline for the PMI. Next slide. So I'm gonna go. So there are 5 phases of project management. The one is initiation, planning, executing, controlling, and closing. Every phase has different functions, but mainly the project managers, they do involve heavily into planning, executing, controlling, and closing. Project initiation is mainly based on the higher authority, like the project director or project sponsor. They do initiate the project. At the time, the initiating phase, the project is initiated. The project is identified. Project charter has to be written. Funding approval. Those kind of things are done in initiating phase. The planning phase is development of project plan, how you can implement or execute your projects. That's the phase in planning phase. You need to develop this kind of project management plan. And during the execution, you need to implement your project plan. And also, another phase is controlling. Actually, the controlling and executing, they go together. When you execute your project, at the same time, you need to control your project. And at the end of the project is closing. So that's the basically the brief description of project. What are the phases of the project management? So in project management, there are, based on PMI, there are 9 different areas
you need to deal with. Actually, you need to create these 9 individual project management plan to develop a overall project management plan. So you need to create a project integration management plan. You need to create scope management, time management, cost management, quality management, human resources management, communication management, risk management, procurement management. These are the 9 individual plans, management plan you need to create, you need to develop before you actually start the project. And this combining, you need to integrate those 9 project management plan into one plan that is called project management plan. So here I'm not going to discuss all of the project management plans, the 9 individual project management plan. I will only discuss few of the plans, how we can, the main, whatever I think the main project management plans. So like integration, scope, time, cost, risk, management, those plans, individual plans I will discuss. So as you know, there are 2 different approach of project management. One is waterfall or traditional project management. Another one is agile project management. The traditional project management or waterfall is a straightforward project management plan. It's a linear process. One phase has to be finished before you can start another phase. Let's say your project have feasibility study, design, construction, commissioning. These are the project phase. Project phase. So you cannot start your design unless you finish your feasibility study. You cannot start your construction unless you finish your design. So this is the straightforward, and this is the most used in project management approach. But nowadays there is another approach is coming forward, which is agile or Scrum project management, and that this agile project management is not like a traditional project management. It's a situation-based project management. You don't have, at the beginning of the implementation, you don't have a very detailed plan. You plan as you go to the implementing of project. So the project is divided by small pieces, and you don't have to finish any pieces of your project to go to the next piece of your project. You can move forward and backward to different phases or different pieces of your project, and is mainly based on the situation-based project management approach. So here are some difference. Like I'm not going to read all of them, but in a brief, that in a waterfall method approach, the project scope has to be very clear, very defined. Otherwise, the agile project management, they don't have clear scope. Like the software projects, and we don't know the software projects how what is the scope of the project, like the clearly. And before starting the project, we don't know that much of any activities of the projects. So there is some uncertainty. So the agile project approach is used in that kind of situation, like the design phase of any project. For any house construction or road construction, design phase, we can use the agile method in the design phase, but we can use the waterfall method in the construction phase, because in construction we know exactly what are the activities you need to do based on the design.
So the project life cycle, project has initiation phase, intermediate phase, and final phase. So, and if you see that during the initial phase, your staffing and cost is low. As you go forward in the intermediate phase, you will see your cost and staff level, resource level has to be increased. And the final phase, your cost and resources will be lower. So it's a bell-shaped curve. Usually, if you want to represent your project life cycle in terms of cost and resources, and it's going to be a bell shape. And during the phases of project life cycle, you will have different milestones in or decision point, so that you can track your project. So what is a project? A project has series of activities or tasks that have a specific objective to complete, has a start and finish date, and has a funding limit. So a project should have a definite start and finish date. It's not like an operation. Operation don't have that definite defined start and finish date. And also a project should deliver a unique service or product. But the operations don't give you they can give many different kind of products, many different kind of service in operation setting. But in a project environment, a project should give you a definite, defined, unique product or service. So this is the projects. So as I said before, that we need to have 9 different kind of individual project management plan. So one of them is project integration management. And is very important. The project integration management is very important, because if you develop different kind of project management plan and you don't integrate those into one project management plan, then you will have to do more work to look for information on defined project management plan, and you need to spend more time. And sometimes it's not very efficient to go and look for the individual information in different kind of project management plan. But I don't see very good integration here in Canada. All project management plans are scattered everywhere, but it's good to have a integrated project management approach. And in this, how you can plan the integration, you can write that kind of plan in this section. So integration management is the process activities needed to identify, define, combine, unify, coordinate various processes of project management. The processes are project plan development, project plan execution, integrated change control. So project plan development, taking the result of other planning process and putting them into a consistent, coherent document. And that is the project plan. So you see the scope, time, cost, quality, human resources, communication, risk, procurement. These are the individual project management plan. You need to integrate them into one dashboard. So that's what you need to do in project integration management. So now, so what would be in your project management plan? What are the documents? What are the plans you need to have? In
in a brief, like these are the individual project management plans you need to have. You need to have project charter, project management approach, what kind of approach you're going to take, is it waterfall or agile, what a scope statement, work breakdown structure, responsibility matrix, budget, schedule, resource, change control system, performance management guideline, and also that 9 different individual project management plans. So now is the scope management is one of the most important in managing project. If you cannot manage or control your scope, there will be chance you will lose control of your project. So the project scope management, the process required to ensure that project includes all the work required and only the work required to be complete the project successfully. You cannot do less or you cannot do more in a project environment. So what is written in the scope, you need to follow that scope statement. And you need to manage the scope. An answer to the question would be, what will the project produce in the end? At the end, project will produce exactly what the client is specified for that project. So you cannot do less or you cannot do more. So we manage the scope because what you do as a project manager, the main 3 things you need to do: you need to manage your time, you need to manage your scope, you need to manage your cost. That will give you the quality of your project. So scope is one of the triple constraint of your project. So in implementing project, you will have time constraint because you need to finish that within time. You have cost constraint. You need to finish your cost within the project within the budget, and also you need to deliver the project what the client wants. So that is your scope. So this is one of the triple constraint scope. A scope statement should have different section, but it should not be more than, I would say, half a page. Within half a page, like you need to describe product description, product acceptance criteria, project deliverable, project exclusion, project constraint, project assumptions. Those are the statements you should have in your project scope statement. That is one of the main important thing of scope management. And I would say this is one of the important thing you should do as a project manager. That is creating work breakdown structure. And the work breakdown structure is nothing but to decompose your scope. Breaking down your scope into more smaller or granular level and create a structure which is called work breakdown structure. And this work breakdown structure, you will need to plan for your staffing. When you estimate your project, you need the WBS. When you create your schedule, you need your WBS. When you deal with the risk of your project, you need also WBS. So the WBS is one of the main key point of managing a project. And unfortunately, I have worked with so many project managers. They don't know even what is work breakdown structure. So the work breakdown structure is simply decomposing your scope of your project and create different activities
out of the scope. You break down your scope as much as you can. There's a rule of thumb here. So you break down your scope and need to create different kind of activities, different kind of work packets. And these activities at the bottom of your WBS structure. And that rule of thumb is you break down your structure scope in an activity level that is not more, that will not require more than 80 hours, 2 weeks. I know I'm talking about the infrastructure projects, but in IT projects or software projects, you will have to break down your scope of work and create activity that is way below that 80 hours rule. Sometimes the software projects, your duration of your activity can be 30 minutes, can be 15 minutes, can be 1 day. So it depends on your project. You need to decompose your scope of your work and create WBS structure, work breakdown structure to create the activities. Here is one of the example of your WBS package. So there's a software release project. You decompose your scope. This is your scope. You need to release the software. This is your scope and name of the project. And you need to break down this scope into many different levels. So here we have 1, 2, 3 level. You have broken down that scope into 3 levels. And if you see, the bottom of the diagram is called work package. These are the lowest point of your work breakdown structure. That means these are the activities. And these are the individual activities. And this is called work package. So who is responsible for the work packages? In IT project, maybe software developer, he is the responsible for this activities or this level of WBS. Another term called planning package. So who is responsible for this planning package? Usually the senior software developer or lead software developer, they are responsible for the planning package. And as a project manager, you are responsible for the first level of your WBS. So you don't have time to check all the activities. You just need to verify, manage and control the first level of your WBS. And that is called control account. You control your schedule, you control your scope, you control your cost, control your risk on the first level of your project. So another project management plan you need to create is risk management. I know the risk are have positive or negative uncertainty and has consequences, benefit, or any other good effect or bad effect. So if you can manage your risk, you will solve half of your problems in your project. So one of the main tasks of a project manager is managing your risk. Risk can be different kind: positive, negative risk. Positive risk is opportunity. Negative risk is loss or threat. So there is a graph here. You see what is the opportunity and risk, and what is the amount of stake of this risk in different phases of your project in terms of dollar value, in terms of increasing risk. In
in the beginning phase, you will find out a lot of risk. And as you go, you manage your risk and end up in the closing phase, you will have almost zero risk. And on the other hand, the amount of stake of your risk is as you go in the initial phase, you will not have any cost involved in dealing with a risk, but in the later phases, you will have a lot of damage if you don't manage the risk properly. So the risk management planning is identifying risk, quantifying qualitative risk analysis, quantitative risk analysis, risk response planning, risk monitoring, and control. At this point, I think I'm going a little bit fast because I will not be able to cover. So this slide is the risk breakdown structure. You identify breaking down your risk in different sections, different categories. That is your risk breakdown structure. Also, you need to create a risk register. Identify your risk, what would be your responses, what would be the root causes, and you need to categorize those risks, and you need to create a risk register. And also you need to qualify in terms of probability or impacting metrics. So what would be the likelihood, what would be the consequence, this kind of thing you need to do some analysis. And you need to create this kind of a spreadsheet identifying all risk, and you are identifying the consequences, likelihood. If you see on the right-hand corner, top right-hand corner, the red box, that means this is the highest risk. And there's no risk identified on the top right corner. And there's a bottom here, there's a risk identified. So you need to start with the higher risk to mitigate your risk. So this kind of metrics or spreadsheet will help you. And this is the techniques for identifying root causes of your risk so that you can quantify or qualify different kind of risk. So how you mitigate your risk? You need to deal with risk. Otherwise, as a project management, you will be failed. You need to, and there's 4 different kind of method of dealing risk. Negative risk: avoid, transfer, mitigate, acceptance. So those are based on, like, you need to quantify which one you accept, which one you transfer, which one you mitigate based on the what would be the cost involved of those mitigation or dealing with the risk. So you need to analyze this, which one you are going to accept, which you are going to transfer, which you are going to avoid. Like for transferring, there is I'll give you one example. Like if you're contracting out some of your work to a third party or second contractor, subcontractor, that means you're transferring your risk to that subcontractor. Next one is the project procurement management. Procurement management, one of the plan you need to develop. So I'm not going to discuss that much with this plan, but here's the process. You need to conduct procurement, plan, conduct, administer, and close procurement. There are 4 processes. And under the procurement process, you need to, as a project manager or project sponsor, you need to find out which contracting method you're going to use. There is different contracting method like fixed price, cost reimbursements, time and material. Usually the consultants or software projects, they go with time and material contracts. The next slide is what is the risk associated with these contracts? Who's going to be
facing what kind of risk? Buyer, seller. Usually the fixed price contract, the buyer, they have very low risk, but the seller, they have high risk. So client has low risk if they're contracting out the contract with fixed price. So this is the matrix, contract type versus and risk of the risk. Sorry. So you need to then you need to conduct procurement. You need to create RFP. You need to go for bid. You need to go for RFQ, request for quotation. Then you award contract. You execute your project, and then you need to close your procurement management. So how do you close your management? The one thing you need to remember, you need to close your contract first before you close your project. You cannot close your project unless you can close your contract. So you need to, if there are multiple contracts under one project, you need to close all the contracts before you close the project. There are some project delivery method. I'm not going to discuss that much. It's design, bid, build, design, build, EPC, engineering, procurement, and construction contract, self-performance contracts, PPP, private, public-private partnership, IDP, integrated project delivery method. These are the delivery method you have to implement. So the previous one is contracting method, and this one is project delivery method. There's two different ideas here. One is contracting, another one is delivery. That you need to remember. Now is project time management, project schedule management. Is one of the main important thing of your project management job. So if you, I would say project should go by schedule. If you cannot develop your schedule properly, you will not be able to manage a project. So there are scheduling process. So, and you will see the conflict of your life cycle within your life of your project. Most of the conflict occurs because of your schedule is not right. The schedule has many different, 6 different processes. You need to define activities. You need to sequence activities. You need to estimate activity resources. What are the resources you need for that activity? You need to estimate your duration. Then you need to develop a schedule and control your schedule. And as I said, work breakdown structure, WBS is one of the main tools to develop your schedule. And during the scheduling, you need to follow different kind of network, schedule network diagram. You will see this kind of network diagram you need to use. Because of the time shortage, I'm not going to discuss in details. So one of the main thing of scheduling, development project, you need to find out the critical path of your schedule. So what is critical path? Critical path is the longest possible path of your project. You create different kind of, you create a network diagram of your schedule, and you need to find out the longest path. This longest path is your critical path. And this is important because you cannot delay your activities, which is on the critical path. So you need to put more resources, more time on the activities on critical path. That's why you need to find a critical path. So here's an example of, I used to do some planning process, one of my previous jobs. So for each of the individual activities, what are the input, what are the suppliers, what would be the output. So this kind of information I needed to generate, one of my previous jobs, to develop a project schedule.
And I mostly use the Primavera scheduling tool, which is very powerful. It can do like thousands of projects at the same time. And this is the one of the picture of a project schedule in Primavera. And here's the program level schedule for all the projects at BCRTC. In the scheduling, you need to also load the resources, how much resource you need, manpower, equipment, and other resources. So, and once I load those, I can show graphically those resource distribution of any of the projects. So this is for the one project. The next slide is for the 200 projects. This is from my current job. Like we are planning for the developing a 10 years plan, and we are loading resources, how much manpower we need for the next 10 years. So we figure out we need almost over 2 million man hour for the next 10 years. So I use the Primavera software to develop this kind of planning. Also the risk analysis. So this is, you need to do the risk analysis for your project in terms of time, cost, mainly time and cost. So this is also, I use the Monte Carlo analysis to see the probability of completion of your project. If for one of my previous project, when I developed the schedule, I find out that our project completion will be August 16, 2015. But when I do the Monte Carlo analysis, risk analysis, I see that the probability would be only 80%, or no, less than 75%. That means we need to add more schedule buffer, more time, more contingency time. So here's the flow chart of how you can update your schedule. Also, there's two-term co-crashing and fast tracking. So how you can, if you are delayed, how you can adjust your schedule. Now, we have the cost management. So there are three processes: estimate your cost, determine your budget, and control your cost. There's three different kind of cost estimation method: order of magnitude, budgetary, definitive. It has different purpose in different times. So I'm not gonna skip. Also, you need to develop a project budget. So project budget is nothing but like your estimated cost for the project, plus you need to add some kind of contingency reserve and management reserve. That's the amount would be your budget. In the cost management, you need to know this kind of thing: your planned value, earned value, actual cost, budget at completion, estimate at completion, ETC, estimate to completion, VSC, variance at completion. So this kind of thing you need to know. I'm going to skip. And also you need to manage your resource. You need to find out your demand and supply, and you need to create a resource sheet for your project. I think this is the last section. I only need 5 more minutes. The project control. So as a project manager, you need to control your project. You plan for your project, you are executing your project, but if you don't control your project, there is no point of doing planning and executing. If you don't control your project, you will fail. So what you need to do, you need to control your scope, time, cost, quality, risk. So I'm going to discuss only time and cost here today. So during this phase controlling, you have the benefit. It will be, you will know that ahead of time, so why the project is getting delayed. So you have sufficient time to mitigate that delays.
So this is one of the slide this is my from real data. So previously I worked for in the organization that before implementing a project control activities, our cost growth was way high. So when we implemented our project control system, our cost growth reduced substantially. And I can tell you, if you implement your project control, your project cost, you will save at least 10% of your project cost. Guaranteed. This is the, I did some kind of research, like the data from 10 years projects. Then I found that if you control your project, you will save 10% of your project cost. And here are the parameters of project control. You need to control your schedule variance. You need to control your cost variance. You need to control, you need to find out earned value, cost performance, schedule performance. So these are the parameters. And this is, you need to create this kind of graph when you implement your project for every month, every update cycle, every reporting cycle. You will see you have planned value, and you have actual cost, and you have earned value. So that means you are expending more than your planned value, and you're earning way less than your planned value. So that means this project is not in good shape. You'll not be completing in time. You'll not be completing within the budget. So this kind of analysis, project control analysis, will help you to identify the health of your project. And the same graph, you have different kind of No, you cannot. You can ship the medicine. You can have this kind of analysis based. We have some kind of formula. So earned value is another big thing in project control, and I'm not going to discuss here on what is earned value, but I can talk hours and hours for earned value. It's a very good, very important topic, but it needs a lot of time to explain. So this is one of the example of my current job, that we are not, as in my organization, we are not controlling our projects. So we are not utilizing our dollar value properly. Also, here is a task variance analysis. You see how many activities per week we are planned, how many we are completing, so OLS. So we need to put more resources and more initiative to cover up. The last thing is reporting. So every update cycle, maybe every week or every month, you need to create a report to your higher authority. So this will be the element, your report. You have project status report, earned value, risk register, invoice, action tracker, schedule. Those as a minimum, those will be in your project report. And you can include some of the analysis. This is the resource analysis. And this is your master schedule. This is your activity status report. This is your risk status report. You can also identify top 10 resources and what is your action plan. And lastly, you need to have some kind of narratives to explaining the findings of your report. The bigger bosses, project director, BP, they don't have time to read all the 50-page reports. They only look for that narratives. So what is the status of your project and what the action plan you are going to take. That's it for me. Thank you. Maruf bhai, you can take control. Thank you, Jahid bhai. এটা আসলে অনেক এক্সটেন্সিভ একটা প্রেজেন্টেশন, এবং আমি মনে করি যে বিইং এ প্রজেক্ট ম্যানেজার,
আমি যে টপিকটা এখন কভার করতে যাব এর পরবর্তী কিছুক্ষণের মধ্যে সবার জন্য একটা কথাই বলার থাকবে, যারা যারা পিএমপি পরীক্ষা দিতে চায় সামনে, তাদের জন্য জাহিদ ভাইয়ের এই প্রেজেন্টেশনটা একটা চিট শিট হিসেবে কাজ করতে পারে। এটার মধ্যে আমি দেখলাম যে থ্রু আউট দ্য প্রেজেন্টেশন অনেকগুলো পয়েন্টই আছে যেগুলো সরাসরি আর কি পিএমপির কোশ্চেনে আসবে। তো এর মধ্যে অনেকগুলো কোশ্চেনই আছে, আমি দেখলাম যে যতগুলো এই কোশ্চেনগুলো আর কি পিএমপি পরীক্ষা যারা দিবে তারা আনসার করতে পারবে যদি তার প্রেজেন্টেশনটা ফলো করে। ওকে, সো যাই হোক 7:56 বেজে গেছে, তো আমি বেশি সময় নেব না, আমি চেষ্টা করব দ্রুত কভার করার। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি মারুফ ভাই, ক্যারি অন। দেখা যাচ্ছে না? ওকে, আমি যেটা চেষ্টা করব, আমি এটা এই গাইডলাইনটার ভিতরে আমি টাইটেলটা ইউজ করছি পিএমপি গাইডলাইন। আর এটা দিয়ে আসলে জাস্ট একটা হাই লেভেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে যারা যারা পিএমপি এক্সাম দিতে চান তারা তাদের জন্য কি দরকার এবং কিভাবে তারা প্রসিড করতে পারেন। আর যদি এই টেকনিক গুলো ফলো করেন, এখানে যে গাইডলাইন গুলো বলা আছে, তাহলে হয়তো নিজস্ব কিছু টাইম সেভ করতে পারবেন। আর ওভারঅল কন্টেন্টস হোয়াট এভার আই এম প্রেজেন্টিং, এটা আমার একটাও বানানো না, সব পিএমআই থেকেই গাইডলাইনটা। সো যাই এখানে আছে পিএমআই যেটা বলছে ওইটাকে আমি শেয়ার করার চেষ্টা করতেছি টু সেভ ইউর টাইম। ওকে, সো এলিজিবিলিটি টু সিট ফর পিএমপি, অ্যাকচুয়ালি আমি মনে করি যে উপরের বক্সটাই সবার জন্য এলিজিবল, যেখানে 36 মান্থস থাকবে। আর যার 4 বছরের অনার্স ডিগ্রি থাকবে, অন টপে 36 মান্থস এর একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স লাগবে, এন্ড প্লাস 35 আওয়ার্স এর প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট, যেটা ওরা বলে আর কি পিডিইউ, যেটা ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারেন। এর মধ্যে একটা এক্সাম্পল আমি ইউজ করেছি ইউডেমি অর এনি আরইপি রেজিস্টার্ড এডুকেশন প্রোভাইডার, এদের মাধ্যমে। সো বেসিক্যালি 4 ইয়ারের একটা ডিগ্রি, 36 মান্থস এর প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স এন্ড 35 আওয়ার্স পিডিও, এটা যদি হয় তাহলেই আমরা পিএমপি পরীক্ষার জন্য এলিজিবল এবং আমরা রেজিস্ট্রেশন করতে পারি। আর যদি কারো এমন হয় যারা 4 ইয়ার্স এর ডিগ্রি নাই, তাদের জন্য যেটা করতে হবে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্সটা 36 মান্থস এর বদলে 60 মান্থস লাগবে, আর 35 আওয়ার্স অ্যাজ ইউজুয়াল দ্য ট্রেনিং। এন্ড এই 35 আওয়ার্সটা বেসিক্যালি ওরা ইউজ করে যাতে আপ টু ডেট প্রজেক্ট ম্যানেজমেন্টের ইনফরমেশনটা ওরা নিতে পারে, কাইন্ড অফ ড্রাই রান অন প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস, যেমনটা জাহিদ ভাই মাত্র দেখাইলো আর কি, প্রত্যেকটা ফেজ, প্রসেস গ্রুপ, নলেজ এরিয়া, এই টোটাল জিনিসটাকে গো থ্রু করে আর কি এই 35 আওয়ার্স এর ভিতরে, ইনক্লুডিং সাম 1 or 2 মক এক্সাম। সো এই 35 আওয়ার্সটা আসে সাধারণত বাইরের ট্রেনার থেকে। এটার জন্য অনেক অনলাইন আই মিন ভার্চুয়াল ট্রেনিং হইতে পারে, ফিজিক্যাল ট্রেনিং হইতে পারে, any registered education provider they can provide you this 35 hours certificate. So এটা হলো এলিজিবিলিটি টু সিট ফর পিএমপি সার্টিফিকেট। আর এই 36 টাকেই ওরা আওয়ার্সে কনভার্ট করে বলে 4500, 4005 hours, 500 hours of project management experience or 7500 hours of project management experience. ওকে, তারপরে ওইটা ছিল স্টেপ 1। সো স্টেপ 2 কি থাকতে হবে? প্রথমে এলিজিবিলিটি থাকতে হবে, তারপরে একটা ইম্পর্টেন্ট কাজ হলো টু সেভ ইউর টাইম টু অ্যাপ্লাই ফর দ্য পিএমপি। একটা কতগুলো বেসিক ইনফরমেশন আছে যেগুলো সবসময় মানে হ্যান্ডি থাকতে হবে। একটা কোনো আমি লাস্টের দিকে দেখাবো, একটা ট্র্যাকারের মতো আছে যেখানে যে 36 মান্থস অথবা 60 মান্থস এর যে প্রজেক্ট এক্সপেরিয়েন্স গুলো সেগুলো লিস্ট ডাউন করতে হবে, যে হোয়ার ইউ হ্যাভ ওয়ার্কড, মানে কোন কোম্পানি, সেই কোম্পানিটার নেচারটা কি, তারপরে কি টাইপের ওরা বিজনেস করে, আর সেখানে আপনার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস গুলো কি ছিল অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, অ্যান্ড ডিউরেশন অফ দ্যাট প্রজেক্ট। অ্যান্ড ডিউরেশন অফ দ্যাট প্রজেক্টের ক্ষেত্রে একটা কথা বলার আছে, যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ারে দেখা যায় যে অনেকে মাল্টিপল প্রজেক্ট প্যারালাল আমরা করি, কিন্তু সেক্ষেত্রে ডিউরেশন অফ প্রজেক্টটা অলওয়েজ কাউন্ট হবে, ওই প্যারালাল অংশটা কিন্তু থাকবে না। সো এক্সক্লুড করে দিবে ওভারল্যাপিং অংশটাকে। সো যখন 36 মান্থস বলবে তখন
এক্সাম্পল ভাবে বলা যায় যে 2015 এর জানুয়ারি থেকে 2015, 16 and 17, সো ইন ওয়ান শট দিস 3 ইয়ার্স, ইন 3 ইয়ার্স এর ভিতরে যদি কোনো প্যারালাল প্রজেক্ট থাকে 3টা বা 4টা, সেগুলো দেখানো হবে কিন্তু কাউন্ট হবে না। দ্যাট মিনস ওরা ওই 3 ইয়ার্স ডিউরেশনের প্রজেক্ট এক্সপিরিয়েন্সটাকেই নিবে। আর যখন আমরা কোনো প্রজেক্টকে এই প্রোফাইলে দেখাবো অ্যাপ্লিকেশনের সময়, ওই প্রজেক্টটা হইতে হবে এমন যেটার মধ্যে সবগুলো ফেজ আমরা টাচ করছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, যেটা জাহিদ ভাইয়ের প্রেজেন্টেশনের ভিতরে ছিল, যেটা আর কি প্রসেস গ্রুপগুলো। তো প্রত্যেকটা ফেজ, স্পেশালি দা 5টা আর কি, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং এন্ড দা ক্লোজিং ফেজ। আর তারপরে ট্রেনিং ইউ হ্যাভ কমপ্লিটেড। ট্রেনিং এর ক্ষেত্রে যেটা যেটা একটা ব্যাপার, ট্রেনিং গুলো আসলে শুধু যে ওই 35 আওয়ার্স এর একটা ট্রেনিং সেটা না, আমরা থ্রু আউট দা প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার মাল্টিপল ট্রেনিং করতে পারি। যেমন 2 দিনের, 1 দিনের বা 1 ঘন্টার, এরকম অনেক ট্রেনিংই আমাদের হইতে পারে। তো ওই ট্রেনিং গুলো সবই এখানে ইনক্লুড করা যাবে। বাট যখন অ্যাপ্লিকেশনটা করব, সেখানে ইনস্টিটিউট কোথা থেকে ট্রেনিংটা করছি, কোন টপিকে ছিল, আর ওইটার কন্টেন্ট গুলো কি ছিল, এগুলো সব আর কি আমাদের অ্যাপ্লিকেশনের একটা পার্ট হবে। যখন আমাদের কাছে স্টেপ 1 এন্ড স্টেপ 2 সাকসেসফুল হবে, যে উই আর গুড টু গো, তখন আমাদের কাজ হবে স্টেপ 3 তে pmi.org, ওইখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেই অ্যাকাউন্টের ভিতরে ডিফারেন্ট ট্যাবস থাকবে, যেটা এই প্রেজেন্টেশনের লাস্টের দিকে আছে। ওই ট্যাবে বেসিক্যালি ইনপুট গুলো 1 বাই 1 সবগুলো ইনসার্ট করতে হবে। ওইটার পরেই দেখা যাবে যে ওরা একটা রিভিউ হবে, তখন সাবমিট করতে হবে আর কি। আর ইম্পর্টেন্টলি যে ইনফরমেশন যতগুলোই থাকবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, এক্সপেরিয়েন্স, কোম্পানি, রেসপন্সিবিলিটিজ, এগুলো হ্যান্ডি যদি থাকে, কপি পেস্ট করে অ্যাপ্লিকেশনটা কুইকলি রেডি করা যাবে। সো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যারা পিএমপি পরীক্ষা দিতে চাচ্ছে। আর এক্সাম ফিস যেটা, এখানে 2 ধরনের ফিস আছে ওদের, একটা হলো মেম্বার প্রাইস আর একটা হলো নন মেম্বার প্রাইস। তো মেম্বার প্রাইসটা $405 আর নন মেম্বার প্রাইস 555। এইখানে একটু কথা বলার আছে, যারা মেম্বার প্রাইস বলতে কি বোঝায়। পিএমআই ওদের একটা স্ট্র্যাটেজি আছে, যারা পিএমআই রেগুলার মেম্বার খুব সম্ভব $135 আর সামথিং এরকম একটা অ্যামাউন্ট লাগে। ও যদি আমরা রেগুলার মেম্বার হয়ে থাকি, তাহলে আমরা ওদের যতগুলো আর কি নিউজ লেটার থাকে, কোথায় কি প্রজেক্ট ম্যানেজমেন্টের কোন টেকনিক ইউজ করে কোন প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে, বা প্রজেক্ট ম্যানেজমেন্টের যতগুলো ওয়েবিনার হবে, বা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে যত হট টপিক থাকবে, ওইগুলো নিউজ লেটার আকারে প্রজেক্ট মেম্বার হিসেবে ওখানে পাওয়া যাবে। এবং আরো একটা পজিটিভ সাইড আছে, মেম্বার হইলে পিএমআই যে বুকটা থাকবে, পিএম বক, যারা এখন পিএম বক 6 মার্কেটে, এটা সুন দে আর গোয়িং টু চেঞ্জ ফ্রম 2nd জানুয়ারি 2021। সো এই বইগুলোর পিডিএফ কপি ডাউনলোড করা যাবে ওখান থেকে, ইনস্টেড অফ বাইং ফ্রম আউটসাইড। কারণ বাইরে থেকে কিনলে প্রায় $60-70 লাগবে এক একটা বই, বা তার চেয়ে বেশি। সো এরকম কিছু বেনিফিট মেম্বার প্রাইস হিসেবে থাকবে। সেই ক্ষেত্রে মেম্বার হওয়ার পরে যদি কেউ পিএমপি পরীক্ষা দেয়, তাহলে $405 হবে। আর যদি মেম্বার না হয়ে পরীক্ষা দেয় কেউ, তাহলে $555 দিয়ে পরীক্ষা দিতে হবে। এইখানে সার্টিফিকেশন ওভারভিউ একটা, এটা আসলে এন্ড টু এন্ড প্রসেস। সার্টিফিকেট যদি যেদিন থেকে আমি চিন্তা করলাম যে আমি পিএমপি পরীক্ষাটা দিব, সেই দিন থেকে তাকে কি কি করতে হবে। যেমন আমরা যদি দেখি, এটা স্টার্ট হয়েছে বেসিক্যালি এখান থেকে, লেফট কলাম থেকে, যে অ্যাপ্লিকেশন সাবমিশন। যেদিন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেখান থেকে 90 ডেজ ওরা টাইম দিবে অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে সাবমিট করার জন্য। যেদিন সাবমিট হয়ে যাবে, সাবমিটের পরে দে উইল টেক 5 ওয়ার্কিং ডেজ টু রিভিউ এন্ড টেল ইউ ওকে ইওর অ্যাপ্লিকেশন ইজ গুড টু গো। এখন তুমি এরপরে এখানে একটা দেখাচ্ছে অডিট প্রসেস, বাট অডিট প্রসেসটা নিয়ে একটু রিসেন্টলি স্লাইটলি চেঞ্জ আছে। এই অডিট প্রসেসটা সামটাইমস পেমেন্টের পরেও আসে। তো অডিট প্রসেসে যদি হয়, অডিট প্রসেসটা অনেকটা ইসের মতো র্যান্ডম বেসিসে হয়। কিছু কিছু অ্যাপ্লিক্যান্ট আছে, যেদিন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে, তার যত প্রজেক্ট ইনফরমেশন গুলো দেওয়ার পরে দেখা যায় যে র্যান্ডমলি 2-1 জন, বা এটা আসলে কেউ জানে না যে কত পার্সেন্ট লোক বা কে তার অডিটে সিলেক্ট হবে। ওরা একটা অডিটের জন্য সিলেক্ট করে, তখন ওরা কিছু প্রেসক্রাইব ফরম্যাট আছে, ওইগুলো ওরা পাঠায়, যে প্রজেক্টগুলো ক্যান্ডিডেট ওখানে অ্যাপ্লাই করে।
ওইটার উদ্দেশ্য থাকে ভেরিফাই করা যে ও যে ক্যান্ডিডেট যে ইনফরমেশনটা দিল সেই ইনফরমেশন গুলো কারেক্ট কিনা। সো এটা ভেরিফাই করতে হয় স্পেশালি বাই দা ম্যানেজার ইনফরমেশন। যখন আমরা ইনফরমেশন গুলো ফিল আপ করি তখন দেখা যায় যে আমাদের ম্যানেজার কে ছিল তার ইনফরমেশনটা দিতে হয়। সো ওই ম্যানেজারের সিগনেচার সহ যে প্রিসক্রাইব ফরম্যাট থাকে ওগুলো আমাদেরকে পাঠাইতে হয়। দেন ওইটার উপরে ওরা ভ্যালিডেট করে বলে যে ইউ আর গুড টু গো। আচ্ছা, আমার স্ক্রিনে মনে হয় একটু সমস্যা হচ্ছে, কেউ মনে হয় ডবল স্ক্রিন দেখতেছে কিনা? না, আমরা সার্টিফিকেশন ওভারভিউ স্লাইডটা দেখছি। দেখছেন না? আচ্ছা, ওকে। হুমায়ুন ভাই মনে হয় বলতেছিল যে দেখা যাচ্ছে না, বা অন্যদের ক্ষেত্রে কি অবস্থা, দুই একজন যদি বলে। না, দেখা যাচ্ছে। অল গুড, গো হেড। হ্যাঁ, অল গুড এখানে। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো অডিট প্রসেসটা হলো এরকম, যদি কেউ খুব লাকি হয়ে যায় তাহলে সে অডিট প্রসেসে সিলেক্ট হবে, আদারওয়াইজ আনলাকি হলে লাগবে না। তখন ওরা বলবে যে পেমেন্ট সাবমিট করো, দেন ইউ উইল হ্যাভ 1 ইয়ার। যখন যেদিন ওরা বলবে থামস আপ, ইউ আর গুড টু গো, ইউ ক্যান স্কেজুয়াল ইউর এক্সাম। আর স্কেজুয়াল তখনই করা যাবে এক্সাম যখন পেমেন্ট দেয়া হবে, এর আগে স্কেজুয়াল করা যাবে না এক্সাম। যেদিন থেকে ওরা গো অ্যাহেড দিবে যে তুমি এখন স্কেজুয়াল করতে পারো, ওই দিন থেকে আমাদের 1 ইয়ার থাকবে। ওই 1 ইয়ারের ভিতরে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। তো পরীক্ষা দিতে গিয়েও আর একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলবো, যে 2বার ফেল করা যাবে, থার্ড টাইমের পরে ফেল করলে টোটাল অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। সো ওরা 3বার সুযোগ দিবে টোটাল এই ফার্স্ট অ্যাটেম্পটে। অর্থাৎ যে এই প্রথম অ্যাপ্লিকেশনটা স্টার্ট করলো যে ব্র্যান্ড নিউ, এই অ্যাপ্লিকেশনটা যখন অডিট অ্যান্ড ওরা থামস আপ দিবে যে পরীক্ষা দিতে পারো, সেখান থেকে 1 বছরের ভিতরে সর্বোচ্চ 2বার ফেল করা যাবে, আর থার্ড অ্যাটেম্পট নেওয়া যাবে। থার্ড অ্যাটেম্পটে ফেল মিনস নতুন করে আবার অ্যাপ্লিকেশন স্টার্ট করতে হবে। সো এই হলো টোটাল অ্যাপ্লিকেশন শুরু থেকে পরীক্ষায় পাশ করার টাইমটা। তারপরে যখন আমরা পাশ করব, যেদিন আমাদের পিএমপি সার্টিফাইড হয়ে যাব আমরা, সেদিন থেকে আমাদের কাছে 3 বছরের একটা সময় থাকবে। এই 3 বছরের ভিতরে আমাদেরকে 60 প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট, 60 মোর পিডিইউ আমাদেরকে অ্যাচিভ করতে হবে টু কিপ দ্য সার্টিফিকেট ভ্যালিড। ওরা দেখবে এই 60 পিডিইউটাকে ওরা আসলে একটা চেক পয়েন্ট হিসেবে রাখছে 3 বছর, যে পিএমপি সার্টিফাইড হওয়ার পরে যাতে কেউ টোটালি স্টপ হয়ে না যায়, দে শুড কিপ প্র্যাকটিসিং দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। বাট এই 60 পিডিইউর আবার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন আপনি ট্রেনিং দিতে পারবেন, ট্রেনিং নিতে পারবেন, তারপরে আপনি কোনো স্পেসিফিক প্রজেক্ট ম্যানেজমেন্ট বুক পড়তে পারবেন। বাট এইগুলো 3-4টা টপিক আছে, যেমন লিডারশিপ, তারপরে আছে স্ট্র্যাটেজিক, তারপরে আছে টেকনিক্যাল। সো 3টা জিনিসের উপরে ওরা 60 প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট বলবে যে তুমি সাবমিট করো। যদি এটা সাবমিট করো, আফটার 3 ইয়ার্স ইউ আর গুড টু কন্টিনিউ ফর অ্যানাদার 3 ইয়ার্স। কিন্তু অনেক সময় দেখা যায় যে কেউ যদি ভুলে যায় 3 বছর পরে এটা সাবমিট না করে 3 বছরের মধ্যে 60 পিডিইউ, তাহলে তাকে 1 বছরের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তাকে বলা হবে যে তুমি ইউ কালেক্ট পিডিইউ এন্ড সাবমিট। যদি এরপরেও কেউ না পারে তাহলে সেটা কি করবে, এক্সপায়ার হয়ে যাবে। তখন আর সে অফিসিয়ালি অথরাইজ না টু ইউজ অ্যাজ এ পিএমপি সার্টিফাইড। ওকে, সো দে ক্যানট ইউজ পিএমপি এনিমোর নেক্সট টু দেয়ার নেম। এন্ড তারপরে কি হবে, যদি ক্যান্সেল হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, তাহলে নতুন করে আবার তাকে অ্যাপ্লিকেশন সাবমিট করে আবার পিএমপি পাস করে আসতে হবে। এই কম্পারিজনটা এই টেবিলটার ভিতরে দেখানোর আমি চেষ্টা করছি যে হয়তো অনেকেই জানি যে ডিসেম্বর 2020 পর্যন্ত পিএমবক্স 6 এই মুহূর্তে মার্কেটে আছে। ওদের প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা বুক ওরা পিএমবক বলে, ওইটা পিএমবক্স 6। আর জানুয়ারির 2nd থেকে ওরা নতুন চালু করবে, সেটা নতুন কন্টেন্ট আউটলাইন আসছে অলরেডি ওদের। নতুন বলা ইন জেনারেল বলা যায় নতুন সিলেবাসে এক্সাম হবে। সো ওরা বলতে চাচ্ছে যে যারা ডিসেম্বর 31 পর্যন্ত পরীক্ষা দিবা তারা এই এক্সিস্টিং স্ট্রাকচারে পরীক্ষা দিবা, এরপরে জানুয়ারি 2nd থেকে নতুনটাতে পরীক্ষা দিতে হবে। সো বেসিক ডিফারেন্স যেটা বলবো, রেফারিং টু অ্যাগেইন জাহিদ ভাইয়ের প্রেজেন্টেশন, জাহিদ ভাইয়ের প্রেজেন্টেশনে জাহিদ ভাই যে জিনিসগুলো কভার করছে, অ্যাকচুয়ালি কন্টেন্ট ওয়াইজ কোনো চেঞ্জ না। আমি আসলে ওভারঅল প্রসেসটাকে একবার গো থ্রু করে দেখলাম যে
বেসিক্যালি ওরা একটু ডিফারেন্ট নামে ডাকতেছে আর কিছুই না। যেমন প্রেজেন্ট স্ট্রাকচারে যেটা আছে যে এই 5টা প্রসেস গ্রুপ, যেমন ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড ক্লোজিং, এই 5টাকে ওরা এখন 3টা ভাগে ভাগ করছে, পিপল, প্রসেস এন্ড বিজনেস এনভায়রনমেন্ট, এই 3টা ভাগে ভাগ করছে। যদি আমরা এখন দেখি যে প্রেজেন্ট স্ট্রাকচার, সেখানে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, এই 5টা ফেজের করেসপন্ডিং দেখা যাচ্ছে যে দেখা যায় যে টোটাল 200 কোশ্চেন থাকে ব্রেকডাউন। সেই 200 কোশ্চেনের 13% কভার করে ফার্স্ট ফেজ, 24 করে প্ল্যানিং, এক্সিকিউটিং করে সর্বোচ্চ 31, এন্ড মনিটরিং কন্ট্রোলিং করে 25। কারণ মনিটরিং কন্ট্রোলিং as you have seen যে মনিটরিং কন্ট্রোলিংটা বেসিক্যালি থ্রু আউট দ্য প্রজেক্ট, সো এটা অলমোস্ট এক্সিকিউশনের কাছাকাছি। আর ক্লোজিংটা হলো 7%। তো এই পার্সেন্টেজে ওরা 200 কোশ্চেনটাকে স্প্লিট করে। বাট নতুন প্রসেসে ওরা করবে কি, ওরা নাম দিয়েছে যে পিপল, প্রসেস এন্ড বিজনেস এনভায়রনমেন্ট। সো এখন ব্যাপারটা হয়েছে যে এই 3টা আসলে এই 5টাকেই আসলে একটু ব্লেন্ড করে ওরা একটা ডিফারেন্ট বাউন্ডারি ইনসার্ট করছে, তার উপরে ওরা 3টা পার্সেন্টেজে করে 100% একটা স্প্লিট করে দেখাইছে যে এই প্রসেসে হবে, এখন আর এরকম হবে না। কারণ যারা পিএমপি সার্টিফাইড এই গ্রুপে এই মুহূর্তে কয়েকজনই আছে, তাদের সার্টিফিকেশনে দেখানো হয় যে এই 5টা ফেজে তুমি কোন কোন স্টেজে আসো, পাস, ফেইল অর অ্যাবভ টার্গেট সামথিং। তখন নতুন যারা পাস করবে 2nd জানুয়ারি থেকে, তাদের শুধু দেখাবে যে পিপল ডোমেনে তুমি ভালো, বা প্রসেস ডোমেনে তুমি একটু খারাপ, বা বিজনেস এনভায়রনমেন্টে তুমি ভালো। সো এটার উপরে ওরা আর কি পাস ফেলটা করবে, ডিরেক্ট করবে। সো এতটুকুই ডিফারেন্স। আর একটা জিনিস হলো, আর একটা বেসিক ডিফারেন্স আছে নতুন প্রসেসে। নতুন প্রসেসটা ওরা ভ্যালু বেসড, আসলে ম্যাক্সিমাম জিনিসই এখন একটু অ্যাজাইলের দিকে যাচ্ছে। ওয়াটারফল টেকনিকটাকে ওরা চেষ্টা করতেছে আস্তে আস্তে অ্যাজাইলের দিকে নিয়ে যাওয়ার জন্য, যাতে সাকসেস রেট প্রজেক্টে খুব ভালো হয়। সো এই জন্য ওরা আসলে নতুন টেকনিকটাকে ইন্ট্রোডিউস করছে, যদিও এই টেকনিকটার হিন্টস PMBOK 6 এ অলরেডি আছে। ওকে, এই স্লাইডটাতে যেটা বলতে চাচ্ছি যে নট অল কোশ্চেনস আর মার্কড। আমরা সবাই জানি যে পিএমপি তে টোটাল 200 কোশ্চেনস থাকে। এই 200 কোশ্চেনস এর ডিভিশনটা এরকম যে 13, 24, 31, 25, 7 and 7। সো দেখা গেছে যে 175 কোশ্চেনস এর উপরে ওরা অ্যাকচুয়ালি মার্কিং করে, আর 25টা কোশ্চেন থাকে ওই টোটাল 200 কোশ্চেনের ভিতরে, যেটা হিডেন অবস্থায় থাকে। এটা আসলে ক্যান্ডিডেটরা কেউ জানে না। ওই 25 কোশ্চেনটা যদি কেউ ভুল আনসার করেও, সেটা তার পাস ফেলের উপরে কোনো ইম্প্যাক্ট করে না। সো 175 কোশ্চেনটার উপর দিয়ে ডিপেন্ড করে যে পিএমপি সার্টিফাইড হবে না। বাট ওই 175 আমরা জানি না আসলে কোন 175 কোশ্চেন। তো এইটা হলো ওদের একটা টেকনিক। আর এই 25 কোশ্চেন যেটা, এটা হলো একটা টেস্ট বেসড কোশ্চেন, যেটা থেকে ওরা পরবর্তীতে 175 এর মধ্যে ইনক্লুড করে। আর এই কোশ্চেন গুলো তো আসলে র্যান্ডমলি আসে। সো ওইভাবেই ওরা ধরে নেয় যে 25টা টেস্ট কোশ্চেন থাকে প্রত্যেকটা সেটে, ওই 25টা পরবর্তী যদি কেউ পরীক্ষা দেয়, ওদেরকে আসলে ভিতরে ইনক্লুড করে ওইগুলোকে মেইন কোশ্চেনে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এইখানে আরেকটু যেটা আমি বলবো না কিছু, কারণ সময় অল্প। তো এখানে আসলে স্টেপ গুলো দেয়া আছে। পরবর্তীতে আমরা যখন এগুলোকে ডিস্ট্রিবিউট করব, তখন এটা থেকে অনেকে যদি কেউ হ্যান্ডসন দেখে দেখে করতে চায় যে লগ ইন স্ক্রিন গুলো কিরকম হবে, তো এগুলো স্টেপ ওয়াইজ সব দেখা যাবে। তো এভাবে ফিল আপ করা হলেই তার জন্য ইজি হবে, সময় অনেক বাঁচবে, এবং সে ফাইনালি সাবমিট করার পরে হোপফুলি সিলেক্ট হবে না অডিটের জন্য। আর যদি অডিট সিলেক্ট হয়, মেক শিওর যে প্রজেক্টগুলো যেগুলো আমরা দেখাবো সার্টিফিকেশনের জন্য, প্রত্যেকটা ম্যানেজার, যারা আমরা ম্যানেজারের নাম যেখানে ইউজ করব, ওদের সাথে আগে একটা মোটামুটি একটা ভার্বাল হইলেও যেন একটা কথা থাকে যে আমি পিএমপি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতেছি, সো আই মে নিড ইউর হেল্প ইফ আই গেট সিলেক্টেড ফর অডিট। সো এরকম একটা হেল্প লাগতে পারে। সো এই ছিল আমার পক্ষ থেকে বলার। সো আমরা এখন আসলে পোল ওপেন করে দিতে পারি শাহিদ ভাই, ফর কোশ্চেন আনসার। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ গো অ্যাহেড and ask, or if you can raise your hand. আচ্ছা শাহিদ ভাই, আমি আসলে ইসে যাওয়ার আগে একটু কুইকলি বলে দেই, হয়তো এখানে কিছু পার্টিসিপেন্টস আছে, এরা হয়তো সবাইকে চেনে না, হয়তো আমাকেও চেনে না। তো একটু জাস্ট কুইক ইন্ট্রো ফর মিনিট।
তো আমি হলাম আসলে কারেন্টলি আইটি প্রজেক্ট ম্যানেজার ওয়ার্কিং ফর প্রভিন্সিয়াল হেলথ। সো এর আগে আসলে আমি এরিকসন, নোকিয়া, সিমেন্স, সিমেন্স বিভিন্ন অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আমার শুরুটাই হয়েছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট উইং এ কাজ করতে। তো তো ইনিশিয়ালি আমি প্রজেক্ট কোঅর্ডিনেট করছি, হয়তো সিনিয়র প্রজেক্ট ম্যানেজারের সাথে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি প্রথম 1-2 বছর। তারপরেই বেসিক্যালি আই গট চান্স টু ওয়ার্ক অ্যাজ এ কমপ্লিট প্রজেক্ট ম্যানেজার। আর যখন থেকে আমি প্রজেক্ট ম্যানেজার হয়েছি সেখান থেকে আমি টেলকো থেকে স্টার্ট করছি মেইনলি আমার ক্যারিয়ার। টেলকোতে আমি সিভিল ওয়ার্কস থেকে শুরু করে রেডিও নেটওয়ার্কস থেকে শুরু করে আমি সফটওয়্যার প্রজেক্ট 3G 4G প্রত্যেকটা প্রজেক্টই আমার কন্ট্রিবিউশন ছিল বিভিন্ন কান্ট্রিতে। বাংলাদেশ, এরিকসন পর্তুগালের হয়ে এরিকসন অ্যাঙ্গোলাতে কাজ করছি, তারপরে লাস্ট ছিলাম সিঙ্গাপুরে। অ্যান্ড কানাডাতে আমি ব্র্যান্ড নিউ। কানাডাতে আমার 1.5 ইয়ার এক্সপিরিয়েন্স হলো টেলাসে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। তারপরে আমি এই মুহূর্তে প্রভিন্সিয়াল হেলথে জাস্ট 5th মান্থ as a IT infrastructure project manager. So that's all about my career. And I'm PMP and IPMA level C certified, as well as I did my master's in Canada from Regina University. Our master's major ছিল leadership. So that's all about myself. Thank you all. Shahid bhai. Thank you, Maruf. Thank you, Mukul bhai. I had questions. Okay. তুমি বলছো যে 3বার পরীক্ষা দেওয়া যাবে, 1 বছরে 3বার পরীক্ষা দিতে হবে? না, 1 বছরে 3বার পরীক্ষা, ওই তো ফেল করলে আপনি 1 বছর চান্স থাকে। আমি গিয়ে 11 মান্থে পরীক্ষা দিলাম, তারপরে দ্বিতীয় পরীক্ষাটা যদি 12 মান্থের পরে গিয়ে দিতে চাই তাহলে আমি দিতে পারবো কিনা? না, দিতে পারবেন না। ওই জন্যই বলা আছে যে আপনি দেখবেন যে ওই গাইডলাইনে যে 1 ইয়ার আপনার জন্য টাইম, 1 বছরের মধ্যে আপনাকে পাস করতে হবে। তো এই জন্য আর্লিয়ার ইজ বেটার। সো মানে যদি আপনি যে একদম বাউন্ডারিতে স্টার্ট করেন দেন ইউ উইল নট হ্যাভ চান্স। ওকে, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হলে ফি কেমন হবে? সেকেন্ড টাইমে মনে হয় একটা ডিডাকশন আছে যদি কেউ, আচ্ছা এটা তো আসলে ব্যাপারটা হয়েছে যে আমার ডাইরেক্ট এক্সপেরিয়েন্স নাই, বাট আই ট্রাই টু গুগল ইট। আই স ইট $335 সামথিং। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে একটু কমে যাবে রেট, এক্সাম ফিসটা। ফ্রি করা যায় না? আচ্ছা, এটা আমরা দেখতে পারি, পিএম এর সাথে কথা বলে না জাহিদ ভাই? জি জি জি। অথবা রোকনের নামের পাশে লেখা থাকবে পিএমপি ফেইলড। ওটা শাহেদ, সেটা তুমি অটো হয়ে যাবে। স্পন্সর করো, তুমি স্পন্সর করো, তারপরে ফেল থাকলে সমস্যা নেই। আচ্ছা, ওইটা আমরা দেখবো যে আপনি কি কন্ট্রিবিউশন বেকবিসির জন্য, ওইটার উপরে আমরা হুমায়ুন ভাইয়ের কাছে একটা করব। আর জামান ভাই মনে হয় কলে আছে, এখানে আমাদের সাথে মিজান ভাই আছে। তো আমরা দেখবো যে আপনার জন্য কি করা যায়। জামান কিছু টাকা পয়সা দিয়ে দিলে তো ভালো হইতো। ভালো বলছেন ভাই। আমরা কিছু করতে পারি, মানে ফান্ড কালেক্ট করতে পারি, হ্যাঁ, টু হেল্প রোকন ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা যদি আপনাদের হয়তো অনেকেরই কোশ্চেন আছে আসবে, তো আমার একটা কোশ্চেন আছে জাহিদ ভাইয়ের উপর, জাহিদ ভাইয়ের কাছে আর কি। থ্যাংক ইউ জাহিদ ভাই, আমি আসলে ইমপ্রেসড আপনার যে কন্টেন্ট ছিল আপনার ওভারঅল প্রেজেন্টেশনে। আমি এখন আসলে রিজনটা বুঝছি যে আমি যে আপনার সাথে পাস্ট ফিউ উইকস যে কথা বলছি, যে আপনি আসলে কি করতেছেন পিছনে, এটা আমি বুঝে গেছি। তো মানে আই এম টকিং অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন কন্টেন্টস। ওকে, এখন যেটা হয়েছে যে হয়তো অনেকে আমাদের এইখানে যারা পার্টিসিপেন্টস আছে তাদের হয়তো আমি জানি না, আমার ইচ সিক্স সেন্স বলতেছে আর কি, যে আপনার কন্টেন্ট গুলো যখন আসছে 1 বাই 1 আপনি যেভাবে বলছেন, অনেকের হয়তো ধারণা যে ও মাই গড, প্রজেক্ট ম্যানেজার হইলে কি এই জিনিসগুলো সব করতে হবে, মানে এত কিছু করলে প্রজেক্ট করব কখন, এরকম একটা মেন্টালিটি বা একটা কোশ্চেন অনেকের মাঝে অ্যারাইজ হইতে পারে। সো আমার কোশ্চেন আপনার কাছে যেটা, এটা হলো অন্যের হয়ে আমি একটা করে রাখলাম আইডিয়া যে এরকম হইতে পারে। সো দ্বিতীয়টা হইলো যে আমার 15 ইয়ার্স এর এই ডিফারেন্ট ডোমেনে প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্সে আমি দেখছি যে আমরা যতগুলো টুল ইউজ করি প্রজেক্ট ম্যানেজার হিসেবে, স্পেশালি যে 3 পিলার অফ দ্য প্রজেক্ট, বিশেষ করে ফাইন্যান্স এন্ড এই যে টাইম যেটা আর কি, আরেকটা আছে কোয়ালিটি এন্ড মানি। সো বেসিক্যালি 4, বাট এই তিনটা হলো মেইন। তো দেখা যাচ্ছে যে কন্ট্রোলিংটা, স্কেজুয়ালিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনার কি কখনো, অবশ্যই হয়েছে আর কি, যে থ্রু আউট ইউর ক্যারিয়ার আপনি কি কখনো অ্যাজ এ ভেন্ডর অর এ সাপ্লাইয়ার হিসেবে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন কিনা,
আর যদি করে থাকেন তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, যে বিইং এ ভেন্ডর হাউ প্রিপেয়ার্ড ইউ শুড বি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এন্ড আদারও। এটা হলো একটা সিচুয়েশন। আর একটা সিচুয়েশন হলো যে আপনি যখন নিজেই কাস্টমার, তখন আপনি প্রজেক্ট ম্যানেজার। সো একটু বলবেন যে আপনার অভিজ্ঞতাটা কি রকম দুই সাইডে বসা থাকা অবস্থায়, আপনার এক্সপেরিয়েন্স অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আমার দুই জায়গাতেই কাজ করছি আমি, অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে, তারপরে অ্যাজ এ ভেন্ডর হিসাবে। তো প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনার যেটা যেটা দরকার, যে বেসিক জিনিসগুলো জানা দরকার দুই ক্ষেত্রেই। মানে আমি কোনো ডিফারেন্স দেখি না যে অ্যাজ এ ক্লায়েন্ট আর অ্যাজ এ ভেন্ডর, যে বেসিক জিনিসগুলো যেগুলো যে আপনাকে ম্যানেজ করতে হবে, টাইম, কস্ট, স্কোপ, রিস্ক, যেগুলো ম্যানেজ করতে হবে। তো এগুলা আমার এক্সপিরিয়েন্স সেটা হলো যে আমি ম্যাক্সিমাম অন্যান্য প্রজেক্ট ম্যানেজারকে দেখছি, তাদের বেসিক্যালি কোনো এক্সপিরিয়েন্সই নাই। তারা জানে না যে কিভাবে একটা স্কেডিউল তৈরি করতে হয়, কিভাবে কস্ট কন্ট্রোল করতে হয়, তারপরে কিভাবে রিস্ক আইডেন্টিফাই করতে হয়, রিস্ক কোয়ান্টিফাই করতে হয়। তো এগুলা আপনার সব এগুলোকে জানতে হবে। এগুলো জেনে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে ahead of your project execution। প্রজেক্ট এক্সিকিউশনের আগে আপনাকে প্ল্যান তৈরি করতে হবে যে এইভাবে আমি জিনিসগুলো করব। এটা আসলে ডিপেন্ড করে অলসো প্রজেক্ট সাইজের উপরে। এখন আপনার যদি $1 million প্রজেক্ট, আপনি যদি এই $1 million কন্ট্রোল করার জন্য আপনি $500,000 খরচ করেন প্ল্যানিং এ, সেটা চলবে না। আপনাকে দেখতে হবে যে আপনার কতটুকু প্রজেক্টের সাইজ কিরকম, প্রজেক্টের ইম্পর্টেন্স, কস্ট কিরকম, সেই অনুযায়ী আপনাকে মানে প্রিপেয়ার্ড হতে হবে। এই প্ল্যানিং গুলো আপনাকে করতে হবে, এগুলো জানতে হবে। আর হলো যে ফরচুনেটলি আমি যে প্রজেক্ট গুলো করছি প্রিভিয়াসলি, সেগুলো বড় বড় প্রজেক্ট, মানে অ্যাটলিস্ট above $50 million প্রজেক্ট। সো এভরিওয়ান, সো এগুলা মানে যার ফলে আমি এই কাজগুলো করতে আমাকে কোনো বেগ পেতে হয় নাই। আমার বস বলে নাই, কোনোদিন মানা করে নাই যে না এটার পিছনে তুমি টাকা খরচ করতে পারবে না। তো এখন যেটা হলো যে দুই ক্ষেত্রে, অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ভেন্ডর হিসেবে আপনাকে বেসিক জিনিসগুলো জানতে হবে। আমি অনেক প্রজেক্ট ম্যানেজারকে দেখছি, তারা মানে WBS কি, কেন করবো, এটার বেনিফিট কি, এগুলো কিছুই জানে না। এইটাই আসলে আমি রেফার করতে চাইছিলাম জাহিদ ভাই, সরি টু ইন্টারাপ্ট ইউ লিটল বিট, যে এটা আসলে এই মাত্র যেটা বললেন না, যে অনেক প্রজেক্ট ম্যানেজার আছে দেখছেন যে তারা এই WBS, যেমন WBS চার্ট প্রো নামে একটা পুরানা টুল আছে, অনেকে ইউজ করে সেটা। বাট এটা এখন দেখা যায় যে প্রজেক্ট প্ল্যানিং এর, যেমন বিশেষ করে মাইক্রোসফট প্রজেক্টের সাথেও এটা লিঙ্কড। সো ওখানেও কিন্তু WBS টা এখন এমবেডেড। সো এখন আর কাউকে বাইরে যাইতে হয় না। তো দেখা গেছে যে আমার অভিজ্ঞতায় যেটা দেখছি আমি, অনেক সময় দেখা গেছে যে আমার সাথে, আমি কানাডার এক্সপিরিয়েন্সটা দেখতেছি, যে কানাডাতে আমি অনেক প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করি, দে আর নট ইভেন সার্টিফাইড। সো সার্টিফাইড না হইলে যেটা হয়, দেখা যায় যে অনেকেই তাদের এই যে বেসিক জিনিসগুলো, যেমন ধরেন কেউ যদি PMP সার্টিফাইড হয়, কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্টের আরো কয়েকটা আছে, তো যদি বিভিন্ন উইং থেকে তারা সার্টিফিকেশন নিতে পারে, তাহলে যেটা হয় যে এই প্রসেসগুলো তারা একবার হইলেও গো থ্রু করলে যখন তারা কোনো পিআর প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করে, তখন দেখা যায় যে সে এই টোটাল মেথোডোলজিটা তার আইডিয়ার ভিতরে থাকে। সো তখন আর সে তার মধ্যে ওই এসকেপিস মেন্টালিটিটা আসে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি মাইক্রোসফট প্রজেক্টে দেখা যায় যে 500 লাইনের আমার একটা প্রজেক্ট প্ল্যান বানাইলাম, অনেক খেটে খুঁটে টিম ম্যানেজ করে, পরে ক্লায়েন্টকে দেওয়ার পরে আমার এরকম অভিজ্ঞতা আছে যে ক্লায়েন্ট বলতেছে, ওকে আই ডোন্ট হ্যাভ মাইক্রোসফট প্রজেক্ট, ক্যান ইউ প্লিজ কনভার্ট ইট ইন PDF। সো তো আমি যদি PDF এই তোমাকে প্রজেক্ট প্ল্যানটা দেই, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো ভ্যালু নাই। PDF তো একটা পিস অফ পেপার, রাইট? হ্যাঁ, তো এইরকম কিছু হয়। তো এরকম দেখা গেছে যে যারা ক্লায়েন্ট সাইডে থাকে আর ভেন্ডর সাইডে থাকে, ভেন্ডর নিড টু বি মোর স্মার্ট and they need to learn more and they need to execute more, কারণ তারা যতটা নলেজ থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজির উপরে, তারা ততটা ইউজ করতে পারবে। মানে আমার কাছে মনে হয় যেন দুই জায়গাতে একটু ইউজের দিক থেকে ডিফারেন্স আছে মেথোডোলজি গুলো। আর ক্লায়েন্ট সাইডে হয় কি, একটা ক্লায়েন্টের বিভিন্ন ভেন্ডর থাকে,
হুম। এখন একটা ক্লায়েন্টের ধরেন 10টা ভেন্ডর থাকলো, কিন্তু ক্লায়েন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একটাই। হুম। 10টা ভেন্ডরের জন্য 10 ধরনের সিস্টেম না। তো ওই ভেন্ডরদেরকে হয় কি ওই ক্লায়েন্টের সিস্টেমের সাথে তাকে ম্যাচ করতে হয়। রাইট। এটা এটা একটা যদি ভেন্ডররা স্মার্ট হয় তাহলে হ্যাঁ। মানে ইজি টু মানে ডিল উইথ দ্যাম। ইয়া রাইট। শাহিদ ভাই, আমাদের মনে হয় দুইজনে হ্যান্ড রেজ করছে। আপনি কি Yes, করতে পারছেন yes. আমার So মনে হয়? I am seeing two hands being raised. Yeah, one is Saqib Ahmed, followed by Tarana. Okay, Okay, Saqib, please. please go ahead. After Tarana, it's Shams. ওকে, আমি মনে হয় এখানে সবার জুনিয়র হব। আমার নাম আমি সাকিব। আমি ইউনিভার্সিটি সাসক্যাচুয়ান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করছি, আর সাথে একটা অ্যাসোসিয়েট ডিগ্রি ছিল কম্পিউটার সায়েন্সে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যদি আমার এখন ধরেন জিরো এক্সপিরিয়েন্স বলা যায়, আমি যদি এখান থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের দিকে যেতে চাই, মানে আমার কোন ওয়েতে যাওয়া উচিত, কিভাবে একটু শুরু করা উচিত? জাহিদ ভাই। আমি একটু বলি হ্যাঁ। এটা হলো কি যে ধরেন আপনি আচ্ছা তুমি করেই বলি তোমাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো কেবল পাস করছো মনে হয় না? জি জি জি। তোমার এটা ভালো হয় যে যদি তোমার ফিল্ডে তোমার যে সাবজেক্টে পাস করছো সেটাতে ধরো কিছুদিন চাকরি করে এই যে টেকনিক্যাল পার্সন হিসাবে এটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে বোধহয় প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢোকা ভালো। তাতে হয় কি যে প্রজেক্টের ইগুলা মানে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়। তো এখন সরাসরি ঢুকতে পারো, কিন্তু কাজের এক্সপিরিয়েন্সটা থাকলে একটু ভালো হয়। তুমি দুটাই করতে পারো, এখন তুমি সার্টিফিকেশনটা নিয়ে রাখতে পারো, কিন্তু তুমি কাজ করলা টেকনিক্যাল ফিল্ডে, পরে স্লোলি তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢুকে গেলা। সার্টিফিকেশনের ক্ষেত্রে একটু ইনপুট দেই, জাস্ট টু অ্যাড অন টপ জাহিদ ভাই। টোটালি এগ্রি জাহিদ ভাই যেটা বলছে। তবে শুরু করেই করা উচিত। তবে একটু খেয়াল রাখতে হবে যারা একদম ব্র্যান্ড নিউ, বিশেষ করে জাস্ট স্টাডি শেষ করেই যদি পিএমপি পরীক্ষা দিতে চায় জাহিদ ভাই, এইখানে একটা সমস্যা হইতে পারে। যেমন তাকে কিন্তু ওই যে 36 মান্থসের এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে। এই 36 মান্থের এক্সপেরিয়েন্সটাকে অনেকে আছে যে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে, অনেকে হয়তো কোনো একটা ফাইন্যান্স রোল হিসেবে কাজ করছে, অনেকে হয়তো একটা টিম মেম্বার হিসেবে কাজ করছে কোনো একটা প্রজেক্টের, সেটারও একটা কিছু টেকনিক আছে প্রজেক্ট এক্সপেরিয়েন্স হিসেবে দেখানোর। তো সেই ক্ষেত্রে গোয়িং টু দ্য সেম পয়েন্ট জাহিদ ভাই যেটা বললো, কিছুদিন কাজ করার পরে যতদিন, কারণ এক্সপেরিয়েন্সটা তো দেখাইতে হবে, কারণ স্টুডেন্ট হিসেবে থাকলে সে এক্সপেরিয়েন্সটা দেখাবে কোথা থেকে, আদারওয়াইজ কিন্তু তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে না। আর একবার যদি পিএমআই তে কারো অ্যাপ্লিকেশন হয়, কোশ্চেন মার্ক হয়, তাইলে এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট অডিট প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। সো বেটার ওয়ার্ক সামটাইমস। আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি অডিটে পড়ে গেছিলাম আর কি। তো যেটা হয়েছে যে পরে আমি যতবারই করছি আমাকে এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, যতবার ওই তো একবার আপনি যদি কোশ্চেন মার্ক আসে তাহলে প্রতিবার ওভাবে যাইতে হবে। এরকম আমি আসলে লেসন লার্ন দেখছি বিভিন্ন জায়গা থেকে, প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে করি, এই জন্য আমি দেখলাম এরকম হয়। সো এই তো জাহিদ ভাই একজন এক্সাম্পল যার এরকম হয়েছিল। সো বেটার ইউ শুড ওয়ার্ক সামটাইমস। আচ্ছা, আমার ভাই একটা ফলো আপ কোশ্চেন আছে। পিএমপি সার্টিফিকেশন আগে আর একটা সার্টিফিকেশন অনেকে বলে সিএপিএম, সার্টিফাইড অ্যাসোসিয়েট, যেটা ওটার জন্য কি কোনো এক্সপেরিয়েন্স লাগে নাকি ওটা ডিরেক্টলি যাওয়া যায়? আচ্ছা, সিএপিএম শুড বি এ বেটার ফিট ফর এ নিউ কামার, আই মিন নিউ ক্যান্ডিডেট। পিএমপির জন্য স্ট্রেট ফরওয়ার্ড বলা আছে এটা, বাট সিএপিএম এর জন্য ডাইরেক্ট যাওয়া যাবে। সিএপিএম আসলে অ্যাসোসিয়েট, এটা আসলে প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশনের একটা ইনিশিয়াল লেভেল থাকে। ইটস এ গুড আইডিয়া। আই থিঙ্ক ওইটাতে এরকম কোনো হার্ড লাইন দেয়া নাই। এটার জন্য হয়তো কিছু ওই যে ট্রেনিং টাইপের লাগবে, ওইটা হইলেই হবে। আমার কাছে কমপ্লিট জানা নাই, বাট আমি জানি এটার জন্য এক্সপেরিয়েন্সটা এতটা ম্যান্ডেটরি না সিএপিএম এর জন্য। থ্যাংক ইউ ভাই, এটা কোশ্চেন ছিল না। Next Tarana, followed by Shams. থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকমতো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোশ্চেনটা হলো যে যদি কারো কোনো লাইক মিক্সিং কোনো এক্সপেরিয়েন্স থাকে, লেটস সে ফর 4 or 5 years she has been working as a coordinator, as a team lead,
as for a short period as a project manager, like say, 1 বছরের জন্য প্রজেক্ট ম্যানেজার, বাট সামহাউ সব রোল গুলোই একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত, কোঅর্ডিনেটর হিসেবে বা টিম লিড হিসেবে। ভেরি শর্ট পিরিয়ড, লাইক আমার ক্যারিয়ারটা এরকম মানে ভেরি সুইচ হয়েছে। তো দেখা যায় ফর শর্ট পিরিয়ড আমি একটা টিমের লিড ছিলাম, কোঅর্ডিনেটর ছিলাম। তো পিপল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজার, যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে, মানে 3 বছরের থ্রুলি প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স নাই, বাট শর্ট টার্মের জন্য এইসব রোলে আছে, তারা কি অ্যাপ্লাই করতে পারবে পিএমপি এক্সামের জন্য? ভাই কথা শুনতে পাচ্ছি না। মারুফ ভাই আনমিউট প্লিজ। ওকে, শোনাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে হবে ওই যে যেহেতু রিকোয়ারমেন্টস আছে 36 মান্থস, সো এটা আসলে বিভিন্ন টাইমে হইতে পারে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা ওই সময় আমি বলতে ভুলে গেছি, 8 ইয়ার্স এর বিলো যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, যেমন আমরা এখন 2019 বলবো, 2020 তো চলতেছে, দ্যাট মিনস 2011 পর্যন্ত আমরা এক্সপেরিয়েন্স কাউন্ট হবে। এই অর্থাৎ 8 ইয়ার্স আমরা ব্যাকে যেতে পারবো। তো 8 ইয়ার্স ব্যাকে যাওয়ার মধ্যে যদি কেউ 3 ইয়ার্স বানাতে পারে তাইলেই হবে। আর যদি কেউ প্রজেক্ট কোঅর্ডিনেটর বা ওই যে বললাম যে যদি প্রজেক্ট কোঅর্ডিনেটর হয় তাহলে তো হবেই। আর যদি এমন হয় যে কোনো একটা হয়তো দেখা গেছে যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে ছিল একটা প্রজেক্ট টিমের সাথে, সেও কিন্তু ওইটাকে রিলেভেন্ট করতে পারবে। এটা আসলে অ্যাপেল টু অ্যাপেল না, এটা আসলে ওদের যে প্রিসক্রাইব ফরম্যাট আছে ওই ফরম্যাটের মধ্যে নিজেকে তুলে ধরা যে আমি এই কাজ করছি এই প্রজেক্টে। তো ওইখানে আর কি, টু বি অনেস্ট, ওইখানে একদম 100% ট্রু কথা বলে কেউ সার্টিফিকেশনের অ্যাপ্লিকেশন করতে পারে না, এটা খুব কম লোকেই পারে। যারা শুরু থেকে প্রজেক্ট ম্যানেজার থাকে তারা একদম পিওর প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকে, বাট এটা ওরাও বোঝে। এই জন্যই আর কি দেখা যাচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর কিংবা এই যে আপনি যে বললেন টিম লিড, এই রোলগুলো ওটাকে ইনক্লুডেড, ওগুলো দিয়েও অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা হবে না, অ্যাজ লং অ্যাজ ইটস 36 মান্থস। এগ্রিড, হ্যাঁ এটা ঠিক। থ্যাংক ইউ ভাই, অ্যাপল টু অ্যাপল মেলানো যাবে না আর কি, যাবে না। আর কি ওভাবে। শামস শামস জি, থ্যাংক ইউ। না, খুবই সুন্দর প্রেজেন্টেশন, বেশ ইনফরমেটিভ। অবভিয়াসলি সেটাই আপনার জন্য অনেক সময় দিয়েছেন, অনেক ম্যাটেরিয়াল। তো সেটা আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট না, অ্যাকচুয়ালি প্রজেক্ট কোঅর্ডিনেটর, সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে বেশ কিছু এক্সপিরিয়েন্স ছিল এদিক ওদিকে। সিস্পেনে কিছু সময় ছিল, তারপর আইসিবিসি তে কিছু সময় করেছি, আর দুবাইতে কিছু সময় করা হয়েছে, এবং আই এম কোয়াইট ইন্টারেস্টেড ইন মানে গেটিং দ্য পিএমপি আর কি। জাস্ট মনে হচ্ছে যে মানে ফিউচারের প্রজেক্ট ম্যানেজারের দিকে যদি যেতে চাই সেই হিসাবে এটা কাজে লাগবে। তো এই ব্যাপারে আমি মানে মারুফ ভাই আপনার সাথে আগে কথাবার্তা হয়েছে, সেটা জাহিদ ভাই আপনার সাথে আগে কথা হয়নি, বাট সেটা আপনার ডেপথ আর ব্রেডথ দেখে বোঝা যাচ্ছে সেটা যে আপনি একজন বেশ মানে কি বলবো ভেরি রিসোর্সফুল ইন দিস ম্যাটার। তো আপনাদের দুজনকেই কাইন্ড অফ কোয়েশ্চেন যে ইন টার্মস অফ রিসোর্সেস, মানে যেহেতু ব্যাপারটা অনেকটা সেলফ স্টাডির মধ্যে পড়ে, তো পিএমবক 6 এর কথা যেটা বললেন আর কি, সেটা মানে সেইটা ছাড়া আর কি কি রিসোর্সেস আমরা ধরেন ট্যাপ করতে পারবো? সেইটা আর ধরেন একটা হচ্ছে যে ধরেন মানে টু গেইন ফার্দার নলেজ এন্ড মানে গেট মোর ইনফরমেশন, আর একটা হচ্ছে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যে পরীক্ষার জন্য ধরেন কি ধরনের পড়াশোনা বা কি কি রিসোর্সেস ট্যাপ করলে সুবিধা হতে পারে। এইটা হলো একটা কোশ্চেন। আর সাথে সেকেন্ড আরেকটা ব্যাপার, সেটা হয়তো মানে দ্যাটস মোর অ্যাবাউট অ্যাজাইল। মানে আমি যখন কাজ করছিলাম তখন দেখছিলাম যে দেয়ার ইজ কোয়াইট আ বিট অফ ফোকাস অন অ্যাজাইল মেথডোলজি আইসিবিসি তে যখন ওদের প্রজেক্টে কাজ করছিলাম, and মানে they were মানে কি বলবো encouraging employees to মানে learn more about agile and get agile certification. তো আপনি বলেছেন কিছুটা যে ওয়াটারফল থেকে অ্যাজাইলের দিকে যাওয়া হচ্ছে, তো সেই ব্যাপারে যদি কিছুটা বলতে পারেন যে সামনে what to expect, অথবা এই মুভমেন্টটা কিরকম যাচ্ছে, বা how important it is to be মানে involved with agile or be knowledgeable about agile. ওকে, থ্যাংক ইউ। আমি প্রথম পার্টটা আনসার করি, সেকেন্ড পার্টটা জাহিদ ভাইকে আমি দেব, এবং জাহিদ ভাই যদি টপ আপ করতে চান প্লিজ করবেন। সো স্টাডির জন্য আমি বলবো যে সেলফ স্টাডি, ইউ আর রাইট। পিএমপি পরীক্ষা যারা দিতে চায় তাদের জন্য কয়েকটা থাকবে, যেটা হলো যে এটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এত ঘন্টা পড়তে হবে, এই বই পড়তে হবে, এভাবেই পাশ করা যাবে। এটা আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং এইভাবেই আমি পিএমপি পাস করছি। আমার পিএমপি পাসটা টোটালটাই হয়েছে কাইন্ড অফ, আমি যখন পিএমপি পরীক্ষা দিয়েছি টোটাল 200%টাই আমি আমার রিয়াল এক্সপেরিয়েন্স থেকে দেওয়ার চেষ্টা করছি, এবং এতেই হয়ে গেছে। সো বেসিক্যালি একটা ওয়ে আছে যেটা হলো যে বই পড়া, বিভিন্ন পিএমবক, যেটা মার্কেটে পিএমবক 6 আছে, যদি কেউ ডিসেম্বর
31st এর মধ্যে দিতে পারেন তাহলে পিএম বক্স 6টা হবে তার জন্য গাইডলাইন। আর যদি তারপরে দিতে চায় ওরা শীঘ্রই বই রিলিজ করবে নতুন কন্টেন্টের উপরে, ওইটা পড়তে হবে। বাট এর প্যারালাল একটা ইম্পর্টেন্ট রিসোর্স আছে মার্কেটে, সেটা হলো রিতা মুলকাহি নামে একটা রাইটার আছে, উনি লাস্ট মনে হয় 2 ইয়ার্স ব্যাক শি রিসেস। সো তার একটা বই আছে খুবই হেল্পফুল। এই বইটা তে আসলে ওরা যেটা করে চ্যাপ্টার ওয়াইজ এই নলেজ এরিয়া গুলোকে এমন ভাবে এক্সপ্লেইন করে, এর প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে আবার পিএমপি স্ট্যান্ডার্ড এমসিকিউ কোশ্চেন গুলো থাকে। এটা শুধু বই না মার্কেটে, এটার সাথে সিমুলেশন টুল আছে ওদের পাওয়া যায়, এ লিটল বিট এক্সপেন্সিভ। ওখানে একদম পিএমআই স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো আসে। তো ওই কোশ্চেন গুলো যদি কেউ প্র্যাকটিস করতে পারে ইন প্যারালাল উইথ দ্য পিএম বক্স 6, এটা একটা হইতে পারে। আর থার্ড একটা হইতে পারে যেটা হলো এখন মিডিয়ার যেহেতু চলতেছে, দেখা গেছে যে ফেসবুকে অনেকগুলো কনস্ট্রাকটিভ টিম আছে, আমি বলবো আমি নিজেও ফলো করি মাঝে মাঝে, সুন্দর সুন্দর কোশ্চেন ওরা রিলিজ করে প্রতিদিন। তো দেখা যাচ্ছে যে ওরকম 2-3টা গ্রুপের সাথে যদি অ্যাটাচ হয়ে থাকা যায়, ওরা প্রত্যেকদিন যে কোশ্চেন গুলোকে লোড করে ওখানে, ওই কোশ্চেন গুলো থিঙ্ক করতে করতে ওগুলোর আনসার দিলে দেখা যায় যে একটা আইডিয়া হয়ে যায় কি টাইপের কোশ্চেনে কি টাইপের আনসার হয়, কোন ডিরেকশনে থিঙ্ক করলে কারেক্ট আনসার পাওয়া যায়। ইন প্যারালাল টু পিএম বক্স 6, রিতা মুলকাহি প্লাস এই আপনার যে ফেসবুকের যে বিভিন্ন গ্রুপ আছে পিএমপি সার্টিফিকেশন নেওয়ার জন্য বা অ্যাজাইলের, ওদের যদি গ্রুপে মেম্বার হয়ে কোশ্চেন গুলো ফলো করা যায় তাহলে হয়ে যাবে। সো আমার মনে হয় এই 3টা করলেই যথেষ্ট, তাহলে সার্টিফিকেশনটা ইজি হয়ে যাবে। জাহিদ ভাই। থ্যাংক ইউ। মারিফ ভাই যেটা বললেন যে খুব ভালোভাবে এভাবে করলেই হবে, আমি একটুখানি টপ আপ করতে চাই যে পিএম বুকটা বেশি আপনি ফলো করবেন, কারণ অনেক সময় দেখা গেছে কি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতেছে যে এই কোশ্চেনের উত্তরটা এটা হবে, কিন্তু আমি পরে দেখছি যে পিএম বুক কিছুটা ডিফার করতেছে। তো ওইটা আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস পিএম বুকের সাথে মানে কম্বিনেশন করতে হবে। তো পিএম বুকটা একটু থরলি মানে পড়াশোনা করলে, আর মারুফ ভাই যে রিসোর্স আদার রিসোর্সের কথা যেগুলো বললেন সেগুলো বললেই হবে আর কি। এটা আসলে জাস্ট একটু মানে প্র্যাকটিস করলেই হবে, এটা নির্দিষ্ট কোনো টাইমলাইন নাই যে কতক্ষণ করতে হবে। তো সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে ওয়াটারফল ভার্সেস অ্যাজাইল, ডেফিনেটলি মানে এখন যেটা ট্রেন্ড যেটা আছে সেটা হলো যে ওয়াটারফল থেকে অ্যাজাইলের দিকে যাচ্ছে। কারণ অ্যাজাইলের দিকে যাচ্ছে এই কারণে যে ধরেন many of the project like it's difficult to like define the project at the beginning. So that's the main reason we are shifting from agile to waterfall to agile. So in terms of future perspective, like I would say we need to learn both, because the project management basic tool is waterfall. So and modified waterfall modification করে agile দিকে যাচ্ছে। আপনি যদি ওয়াটারফলটা ভালো করে করতে পারেন, অ্যাজাইলটা আপনি ভালো করতে পারবেন। তো এটাই আমার অ্যান্সার, যে যদিও আমরা এখন অ্যাজাইলের দিকে যাচ্ছি কিন্তু we have to learn both. হ্যাঁ, এখানে আরেকটু ছোট একটু টপ আপ, জাহিদ ভাই যেটা বললেন যে অ্যাকচুয়ালি উই ক্যানট ডু প্রজেক্ট উইদাউট ওয়াটারফল। ওকে, এইটা মাথায় রাখতে হবে যে কোনো নান অফ দ্য প্রজেক্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড হুএভার মেবি ইউ ডু মেনি সার্টিফিকেশন অন অ্যাজাইল, বাট অলসো আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট না করেন ওয়াটারফল টেকনিকে, তাহলে ইট উইল বি হার্ড টু পাস ইভেন দ্য পিএমপি। that's my understanding. So পিএমপি যেটা হইছে ওয়াটারফল টেকনিকের উপরে, বাট এটার একটা সামান্য একটু পোরশন আছে ওটার মধ্যে অ্যাজাইলের, হয়তো 1-2টা কোশ্চেন থাকতে পারে, আমি জানি না নতুন অ্যাড করছি কিনা, বাট অ্যাকচুয়ালি ওয়াটারফল ইজ দ্য মাদার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো ওয়াটারফল টেকনিকেই আপনাকে করতে হবে। আর এখনো কি বলে অ্যাজাইল দিয়ে সব প্রজেক্ট করা যাবে না, যাচ্ছে না, বা ইন রিয়াল লাইফে করা যাবে বলে মনে হয় না। সো থাকবেই দুইটারই মিক্স। মেইনলি যেটা কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো, লার্জ কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো হয় সেগুলো ওয়াটারফল দিয়েই হয়। So অ্যাজাইল হয়
অ্যাজাইলে হয় মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, সো এটা কি এভাবে বলা যায় যে agile is the subset of PMP? এটা কি এভাবে বলা যায়? এইভাবে বলতে গেলে হয়তো অ্যাজাইল যারা বানাইছে তারা হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নিবে, আমি আমার মনে হয়। বাট আপনি এইভাবে ভাবেন শাহেদ ভাই, ধরেন ধরেন আপনি জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আপনি ধরেন আপনি একটা বাসায় এখন আছেন, সেই বাসাটা খুব উইক, ভেঙে যাবে যে কোনো সময়, আপনি খুব রিস্কের ভিতরে আছেন, কিন্তু ইন প্যারালাল আপনি একটা নতুন বাসা বানাচ্ছেন যেটাতে আপনি শিফট করবেন। ওকে, কিন্তু দুইটা অপশন আছে আপনার কাছে। একটা আছে পুরা বাসাটা নতুন বানায় আপনি ঢুকে যাবেন, সেটার জন্য আপনার হয়তো 1 বছর সময় লাগবে। আর একটা অপশন আছে আপনি একটা রুম বানাই আপনি উঠে যাবেন। থিঙ্ক দ্যাট ওয়ে। সো একটা বানাই যে আপনি উঠে যাচ্ছেন, এইটা হলো অ্যাজাইল। অ্যাজাইল হলো ব্লক বাই ব্লক। ওকে, অ্যাজাইল হলো ব্লক বাই ব্লক টু ডেলিভার দ্য হোল প্রজেক্ট। বাট ওয়াটারফল হইছে পুরো বাসাটা রেডি করব, দেন আই উইল শিফট। বাই দিস টাইম ইউ মাইট ফল ইন ডেঞ্জার, যে আপনার ওল্ড হাউস ভেঙে যাইতে পারে, তাহলে আপনি যাবেন কোথায়? এখানে কিন্তু আপনার একটা প্রবলেম আছে। বিজনেস কেস থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে নতুন বাসাটা বানানো অতদিন বসে থাকলে আপনার এখানে রেন্ট দিতে হবে। সো ওইটা আপনি সেভ করতে পারবেন যদি আপনি ওখানে যান। সো এইভাবে অ্যাজাইলের কিছু অ্যাডভান্টেজেস আছে, যেটা হলো চাঙ্ক বাই চাঙ্ক আপনি ডেলিভার করতে পারেন। যদি কোনো ইমিডিয়েট ইস্যু হয় তাহলে ওই চাঙ্কের ভিতরেই চলে আসবে, আপনি কেয়ারফুল হয়ে যাইতে পারবেন। এই টাইপের আর কি। এই জন্য অ্যাজাইলটা এরকম। আসলে মার্কেটে অনেক ধরনের সার্টিফিকেশন আছে, যেমন ধরেন ITIL বলে একটা সার্টিফিকেশন আছে। তারপর হচ্ছে স্ক্রাম মাস্টার, সার্টিফাইড স্ক্রাম মাস্টার বলে একটা সার্টিফিকেশন আছে। তারপরে PMP তো আছেই। তো এখন আসলে অনেক আমি কোনোটাই আমার নাই। তো আমি এরকম শুনি যে PMP ইজ দ্য টাফেস্ট ওয়ান টু গেট। ITIL এবং স্ক্রাম বা অ্যাজাইল এগুলো পাস করা ইজিয়ার আদার দেন PMP। সো এটা শোনা যায় আর কি, আমি শুনেছি। আমি কতটুকু সত্যি আমি জানি না। এখানে কেউ যদি জানেন বা কেউ যদি শেয়ার করেন তাদের এক্সপেরিয়েন্স বা তাদের এই কমেন্টটা। জাহিদ ভাই বলবেন, কিছু বলেন। পিএমপিটা হলো কি এখন একটু ওয়ার্ল্ডলি রিকগনাইজ হয়ে গেছে আর কি, পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি চলে। আর অন্যান্য সার্টিফিকেশন সহজ, এটা আসলে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, আমি ট্রাই করি নাই কোনোদিন। তো আপনার যেটা সেটা হলো যে পিএমপি হলে পরে তারপরে অন্যগুলো আস্তে আস্তে করতে পারবেন, ওগুলা করা আরো সুবিধা হয়ে যাবে। তবে আমি পার্সোনালি অন্যগুলোতে আমি জানি না আর কি কি। আমি একটু ইনপুট দেই, তার আগে একটু বলি যে আমাদের আসলে 8:43 হয়ে গেছে, সো কাইন্ড অফ 2 আওয়ার্স। সো অনেক পার্টিসিপেন্টস আছে তারা লিভ করছে, তো তারপরে হয়তো আমরা আপাতত আমাদের হাতে আর কোশ্চেন নাই, তাই না শাহেদ ভাই? না, এখন আর নাই, কোশ্চেন তাহলে নাই আমরা আপাতত। মনে হয় এটার পরেই শেষ করতে পারবো। তারপরও যদি দরকার হয় যে চলে যাবেন, নো প্রবলেম। আর বাকিটা পরে আবার কথা হবে অন্য কোনো সেশনে। সো থ্যাংক ইউ অল। সো এখন এই পয়েন্টটাতে কন্টিনিউ করতে গিয়ে শাহেদ ভাই যেটা আমি বলি, যেমন ধরেন ফর এক্সাম্পল প্রজেক্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেশন মার্কেটে আছে, Prince2 আছে একটা, তারপরে আপনার PMP একটা, IPM আছে একটা, তারপরে আছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ITIL। ITIL-টা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট না, ইটস এ ফ্রেমওয়ার্ক টু ডু দ্য সফটওয়্যার ম্যানেজমেন্ট। সো যারা অপারেশনে কাজ করে তাদের ফ্রেমওয়ার্ক ওটা। ওইটা দিয়ে আসলে আপনার অর্গানাইজেশনে যে আপনি ধরেন এই যে প্রভিন্সিয়াল হেলথ PHS তে ওরা করে কি, এই ITL4 ফাউন্ডেশন মোস্ট প্রবাবলি এখন চলতেছে, ওইটার উপরে আমি সার্টিফাইড না ওটার, বাট আমার হাই লেভেল আইডিয়া আছে ওটা কিভাবে করে। ওইটা আসলে বিভিন্ন লেভেলের সাপোর্টকে ওরা কিভাবে টেক কেয়ার করবে, কিভাবে দে উইল মেইনটেইন দেয়ার হোল নেটওয়ার্ক স্মুথলি, এই ব্যাপারগুলোই আসলে কে কতটা ম্যাচিওর এটা দিয়ে বোঝানো হয় আর কি। অনেকটা ISO টাইপের, যেমন ISO তে একটা সার্টেন গাইডলাইন ফলো করে ওরা মানুষের ইকুয়ালিটিটা তো মেনটেন করে। ওইটা হইলো যদি কেউ বলে মাই অর্গানাইজেশন ইজ ITIL4 ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ড, তাহলে বুঝতে হবে যে দে আর হাইলি ম্যাচিওরড, মানে ব্যাপারটা হইলো এরকম অনেকটা। আর যেমন ধরেন স্ক্রাম হইলো অ্যাজাইলের একটা পার্ট, ঠিক আছে? তো স্ক্রামের সার্টিফিকেশনটা কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হলো আপনার 3 দিন বা 2 দিন খুব সম্ভব ট্রেনিং হয়, রূপক করছে একটা মনে হয়। তো ওইটা আর কি অনলাইনে আর কি ওই কোশ্চেন আনসার গুলো সার্চ করে ও আনসার করে দিয়ে দেওয়া যায়। সো ওইটা অন্য জিনিস। সো PMP-টা একটু এক্সটেন্সিভ, এটা একটু ডিটেল আর কি, কারণ এটার জন্য যেমন ওদের পুরা ওদের বাইবেল PM বক আছে,
ওই গাইডলাইনের উপরে হয়। তারপর সিচুয়েশনাল কোশ্চেন হয় অনেক বেশি পিএমপি তে। এই জন্য আর কি একটু একটু প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকলে, কেউ যদি প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করে, কোনো প্রজেক্ট টিমের ভিতরে কাজ করে, তাহলে তার এইটা সম্পর্কে আইডিয়াটা ভালো থাকে, তখন পাসিং চান্সটা অনেক বেশি থাকে আর কি। এটাই মোটামুটি ডিফারেন্স আমার কাজ করতে গিয়ে যেটা আমি বুঝলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, শাহেদ ভাই, হুমায়ুন বলতেছিলাম। জি। সো আমি মনে হয় একটু ফ্লোর নিতে যাচ্ছি। তো ধন্যবাদ জাহিদ আনোয়ার জাহিদ ভাই, আমরা সামি ভাই বলি। সামি ভাই মানে খুবই সুন্দর একটা বলতে চাইছিল, বলেন না আপনার নিকনেম, জেনে গেলাম। হ্যাঁ, তো সামি ভাইয়ের অত্যন্ত সুন্দর আর কি, মানে এক্সেলেন্ট একটা প্রেজেন্টেশন, যে এটা আসলে এত বেশি মানে রিসোর্সফুল। তো আমি নিজেও করতেছিলাম, আমি প্রায় 3.5 বছর আগে পিএমপি করছি। তো আমি দুই একটা জিনিস আমারও মানে মনে হচ্ছিল যদি কাউকে হেল্প করতে পারি, তো সেটা আমি বলবো। আর তোমার যেই মারুফও খুব সুন্দর প্রেজেন্টেশন দিছো, এই জিনিসগুলো আসলে সবার জানা উচিত, যারা ভাবতেছে যে তাদের পিএমপি করবেন আর কি খুবই অল্প সময়ের মধ্যে। তো সবার প্রথম যেটা আমি বলবো, আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই এত বেশি কঠিন না। ফর এক্সাম্পল, আমি আসলে এখানে যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, পিএনজির একটা পরীক্ষা দিতে হয়। তো পিএনজির পরীক্ষার সাথে পিএমপির যদি পরীক্ষা করি, তাহলে পিএনজির চাইতে পিএমপির পরীক্ষাটা একটু কঠিন ছিল। বাট আমি আরেকটা কোর্স করছি, এটাও আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো, এটা বলে হচ্ছে এসএফ বলে ওরা, একটি সিস্টেম ইঞ্জিনিয়ারিং। কিছুটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট আছে, আর কিছুটা আছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, যেটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ হয়। তো আমি যেহেতু রেলওয়ে ইন্ডাস্ট্রিতে সিস্টেম নিয়ে কাজ করি, তো আমাকে এটা করতে হয়েছে। তো দেখা গেছে এটাও বেশ কঠিন আর কি। তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনি যদি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, যেটা মারুফ এবং সামি ভাই বারবার বলতেছেন, যদি আপনাদের একটু এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি জিনিসগুলো রিলেট করতে পারবেন। আর আমি ইউজ করছি যে ব্রিটার বইটা আমি পড়ছি, এটা খুবই কাজে দেয়, আমি সবাইকে বলবো এটা ইউজ করতে। আর স্পেশালি এটা ওদের যে সিডিটা পাওয়া যায় বাজারে, এটা খুবই হেল্পফুল, আপনারা ওইটা প্র্যাকটিস করতে পারবেন পরীক্ষার জন্য আর কি। তো রেগুলারলি প্র্যাকটিস করা যায়। এছাড়া অনেক ফ্রি সফটওয়্যার মতো অ্যাপস আছে আর কি। এটা আপনি ধরেন iOS এবং অ্যান্ড্রয়েড ফ্রি অ্যাপস আছে পিএমপির উপরে, সেগুলো আপনি যদি ওই যখন আপনি ট্রাভেল করতেছেন বা কোথাও বসে আছেন, আপনি ওগুলো দেখতে পারেন, যে 5টা যে প্রসেস আছে মেইনলি পিএমপির, ওগুলো আসলে আপনি একটু সাফল যদি করেন মাঝে মাঝে, তাহলে একটা আইডিয়া চলে আসে যে এভাবে হবে। এক্সপিরিয়েন্স লেখার ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, যে আসলে সবারই না প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থাকে, আপনারা যেই কাজ করেন। আপনি যদি ইনফ্যাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেন, তো দেখা যায় যে আপনার অনেকগুলো ফেজ আছে, তার মানে আপনি প্রজেক্টের এক্সিকিউশনে কাজ করতেছেন। আপনি যদি প্ল্যানিং এ কাজ করেন, তাহলে প্ল্যানিং এ। তো ওরা চাই এক্সপিরিয়েন্স হচ্ছে 5টা কি পয়েন্টে, যে প্রজেক্ট প্ল্যানিং এ আসো, ইনিশিয়েশনে আসো, নাকি প্রজেক্ট ক্লোজ আউটে আসো। অনেকে আছে অ্যাজ বিল্ড ড্রয়িং আমরা তৈরি করি, বিশেষ করে যারা ডিজাইন ইঞ্জিনিয়ার, তো ওইটা হচ্ছে মানে প্রজেক্ট ক্লোজিং এ। তো ওই এক্সপিরিয়েন্সটা দেওয়া যায়। তো এক্সপিরিয়েন্স কিন্তু এভাবে বিভিন্ন স্টেজে ভাগ করে দেওয়া যায়, আসলে এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই আর কি। তো আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা মানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। খুব অল্প সময় আপনি যদি ওভারঅল একটা পিএম বুকটা, আমি যেটা করছি পিএম বুকটা আগে একটু পড়ে নিচ্ছি, তারপরে মেইনলি ওই যে রিটার যেই বিশেষ করে সিডিটা আছে, আমি বইটা অত বেশি পড়ি নাই, সিডিটা আমি প্র্যাকটিস করছি। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি গ্রুপ করে কিনে নেন সফটওয়্যারটা, তাহলে একটু কস্ট এফেক্টিভ হয়। আর এই ভ্যাঙ্কুভারে বা গ্রেটার ভ্যাঙ্কুভারে যতগুলি লাইব্রেরি আছে, সেসব লাইব্রেরিতে রিটার বই পাওয়া যায়। তো এটা একটু বেশ এক্সপেন্সিভ, বাট আপনারা ওইখান থেকে নিতে পারেন, হয়তো একটু পুরনো হবে, বাট তারপরেও সেম আর কি। খুব বেশি যেটা মারুফ বললো, আসলে খুব বেশি কিন্তু চেঞ্জ আসলে হয় না, ওরা একটু এদিক ওদিক করে। তো আমার মনে হয় এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম, যদি কারো কাজে লাগে আর কি। তো খুশি হবো তাহলে। আর এগেন আবার ধন্যবাদ সামি ভাইকে এবং মারুফকে এক্সেলেন্ট একটা প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ হুমান ভাই। ওকে, তাহলে শাহেদ ভাই আমরা তাহলে র‍্যাপ আপ করে দেই না? আচ্ছা, ঠিক আছে। আর যদি আমরা কোনো মানে ক্যান্ডিডেটের সংখ্যা যদি বাড়ে, তাহলে আমরা একটা গ্রুপ করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমরা আসলে ডিসকাশন গ্রুপ করে আমরা পড়াশোনা বা যারা টার্গেট করতে চায় যে ডিসেম্বরের মধ্যে পিএমপি কমপ্লিট করবে বা নেক্সট ইয়ারে করবে, একটা গ্রুপ করে আমরা হয়তো ডিসকাশন করতে পারি, ওটা তো বেনিফিশিয়াল হবে। রাইট, ডিসেম্বরের মধ্যে যদি কেউ দিতে চায়, তাহলে কিন্তু সময় বেশি নাই, তাহলে স্টার্ট করে দিতে হবে ইমিডিয়েটলি। আর যেটা হয়েছে যে আমি চিন্তা করতেছিলাম, আমি আসলে সময় ম্যানেজ করতে পারি না, লাস্ট ফিউ উইকসে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। তো আমি আসলে চাচ্ছিলাম আমাদের যে বেগডিসির ফেসবুক গ্রুপটা আছে, ওইটার ভিতরে আমি কিছু আর কি কোশ্চেন লোড করতে, তো প্রতিদিন মানে আমাদের যারা পিএমপি পরীক্ষা দিবে তাদের জন্য হয়তো কিছু কিছু এই প্রসেস গ্রুপ থেকে একটা দুইটা কোশ্চেন ধরে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। হ্যাঁ,
অনেকটা ডিসকাশন হইলো, অনেক Right. সময় ডিবেট হয় না কেন এটা আনসার Right, হবে না, কেন right, এটা আনসার। right, তো right. তখন জাহিদ ভাই আমাদের সাথে আছে, হয়তো নলেজের বেসিসে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উপরে যার যার থেকে আমরা ডিসকাস করতে পারবো, ফাইনালি আমরা কারেক্ট আনসারটা শেয়ার করতে পারবো। এভাবে আমি দেখি শুরু করতে পারি কিনা, মানে আমি একটু সময় ম্যানেজ করার চেষ্টা করি, তারপর আমি করবো। Okay, thank you. ওকে তাহলে আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। thank you so জাহিদ much ভাই, for your thank you time. very much. হ্যাঁ, থ্যাংক thank ইউ। And যদি আমাদের সাথে শেষ পর্যন্ত যে কজন আছেন সবাইকে ধন্যবাদ থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you. Thank you. জি, আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।